আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। যে আমরা একটা বিশেষ দিনকে বা একটা বিশেষ ঘটনাকে আ আমাদের আজকের আলোচনার ফোকাসে রাখতে চাই এবং এইজন্যই আমাদের আজকে বিশেষ ৩ জন অতিথিকে আমরা এনেছি। গত ৩০ মে ছিল আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। আজ থেকে ৪৩ বছর আগে ১৯৮১ সালের এই দিনে তিনি নিহত হয়েছিলেন একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানে। তো সেই দিনটাকে মাথায় রেখে আমরা আজকে জিয়াউর রহমানের তার সামরিক জীবন, মুক্তিযুদ্ধে তার অবদান এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার উত্থান, তিনি যেভাবে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসলেন এবং পরবর্তীতে তার যে শাসনামল, এই সবকিছু নিয়ে আমরা আলোচনা করব এবং এইজন্য আমাদের সাথে ৩ জন অতিথিকে আমরা আমাদের মাঝে পেয়েছি। ১ম এই আছেন আমাদের সাথে আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ ডক্টর রুমি খান ভাই। রুমি ভাই উনি আ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আজকে বহু বছর ধরে। তিনি একজন পেশায় একজন চিকিৎসক এবং একই সাথে একজন ইউনিভার্সিটির শিক্ষক। আমাদের সাথে আছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ জ্যোতি ভাই। তো জ্যোতি ভাই উনি পেশায় একজন অর্থনীতিবিদ, একজন ইকোনমিস্ট এবং এছাড়াও বাংলাদেশের একদম ১ম জমানার যারা ব্লগিং করতেন সেই ১ম জমানার ব্লগারদের মধ্যে অন্যতম তিনি। তিনি আজকে প্রায় ২০ বছর ধরে উনি ব্লগিং এর সাথে জড়িত। মূলত তিনি ইংরেজি ভাষাতেই লেখালেখি করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। তো আমরা শুরু করতে চাই যে জিয়াউর রহমানকে যেভাবে বাংলাদেশের মানুষ চিনল বা বাংলাদেশের সাধারণ মানুষ চিনল সেটা অবশ্যই কোন সন্দেহ ছাড়া আমরা বলতে পারি মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধে একটি বিশেষ ঘটনার কারণে। তো এই মুক্তিযুদ্ধে আমরা যদি শুরু করতে চাই যে জিয়ার কিভাবে তার আবির্ভাবটা, আমরা ওখান থেকেই শুরু করতে চাই। যদি ভাই আপনি যদি আমাদেরকে একটু মানে আপনার ইনপুটটা থ্যাংক ইউ সাফায় অ্যান্ড আসসালামু আলাইকুম সবাই। জিয়াউর রহমানের শুরু অবশ্যই বাংলাদেশের মানুষ প্রথম জিয়াউর রহমানকে চেনে স্বাধীনতা যুদ্ধের সময়। বিফোর দ্যাট হি ওয়াজ এ মেজর ইন পাকিস্তান আর্মি, হি ওয়াজ এ অ্যাকমপ্লিশড মেজর, হি ওয়াজ এ প্রফেশনাল সোলজার। কিন্তু প্রফেশনাল সোলজার অ্যাকমপ্লিশড মেজর জিয়াউর রহমান যদি বাংলাদেশে চিটাগংয়ে পোস্টেড না হয়ে উনি যদি তখন করাচিতে বা লাহোরে বা অন্য কোথাও পোস্টেড হতেন, তাহলে বোধহয় বাংলাদেশের মানুষ তাকে হয়তো চিনতেন না, চেনার কোনো কারণ নেই, বিকজ দেয়ার আর মেনি আদার প্রফেশনাল সোলজার্স, অ্যাকমপ্লিশড সোলজার্স ইন পাকিস্তান অর এনি আর্মি ফর দ্যাট ম্যাটার। অবশ্যই আমরা জানি যে দ্য ফার্স্ট অ্যাক্ট ওয়াজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। সো সেটা নিয়ে তো অনেক অনেক কথাবার্তাই হয়। ইন্টারেস্টিং জিনিসটা যেটা এখানে সেটা হচ্ছে, টু মি যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনার উনি স্বাধীনতা ঘোষণা প্রথমে করলেন যখন প্রথম যে ঘোষণাটা স্পিচটা হলো, সেটাতে বলা হচ্ছে যে এরকম যে ওকে, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, দেয়ার ইজ এ গভর্নমেন্ট, গভর্নমেন্ট হলে পরে তো সেই গভর্নমেন্টের একজন লিডারশিপ থাকবে। সেখানে উনি বললেন যে এরকম যে ওকে, গভর্নমেন্ট হ্যাজ বিন ফর্মড অ্যান্ড হি হ্যাজ ফর্মড দ্য গভর্নমেন্ট, হি ইজ দ্য প্রেসিডেন্ট। এটা তখন তাকে বলা হলো যে এরকম যে এটা যাওয়ার পরে যে ওকে অ্যাকচুয়ালি দিস ডাজন্ট লুক গুড, আমাদেরকে এটা উই শুড অ্যাকচুয়ালি সে যে পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা, তারা রাজনীতি পলিটিশিয়ানস যারা, তাদের আন্ডারে গভর্নমেন্ট হয়েছে। অ্যান্ড হি ইমিডিয়েটলি অ্যাডমিটেড ইয়েস অ্যাকচুয়ালি দিস ইজ ট্রু। এখন চিন্তা করে দেখেন যে এরকম যে হি ওয়াজ এ প্রফেশনাল সোলজার, হি ওয়াজন্ট সাপোজ টু বি রেডিওতে গিয়ে ঘোষণা পড়ার মতো or anything. He took a decision on the spur of the moment. He took a strategic decision, decisive action. He did that. On reflection, যে ওকে, what does it suggest? It suggests যে এই মেসেজটা হয়তো পলিটিক্যালি ওয়েল রিসিভড হবে না, ইটস বেটার আমরা যদি শেখ মুজিবুর রহমানের নামে সরকার গঠন হয়েছে সেটা বলি। অ্যান্ড হি ইমিডিয়েটলি ডিড দ্যাট। সো ফলো আপ মেসেজ ওয়াজ দ্যাট শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতা হচ্ছে, হি ইজ দি ন্যাশনাল লিডার, তার আন্ডারে গভর্নমেন্ট হয়েছে, আই মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছি, বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অ্যান্ড হি হ্যাজ আস্কড all the global nations to recognize that Bangladesh. যখন উনি immediately he had a second declaration. What was the rationale for that? The rationale for that was that he wanted to put the leadership of the liberation struggle, Juddho, to a constitutionally formed government. He did not want to become a military dictator. He did not want to say that army would come to power and run the country. The country should be run by politicians who are elected by the people, so that they can direct the army to fight the occupation forces. That, to me, that seems to be
That seems to be the political significance. And once that was done, তখন as the senior most active officer in the resistance forces, it was natural that যখন বাংলাদেশ আর্মির প্রথম ব্রিগেডটা রেজ করা হবে, Shafait, you could correct me if I'm wrong, as a military man, you could correct me, but প্রথম ব্রিগেডটা যখন রেজ করা হলো, it would have been natural to give command of that brigade to the senior most official, right? So মুক্তি বাহিনীর তো কমান্ডার ইন চিফ ছিলেন জেনারেল ওসমানী. He retired as a lieutenant colonel from Pakistan. Full colonel. Right? Full colonel. Okay, so he retired as a colonel from Pakistan Army, and then he contested in 1970 election. So by the time যুদ্ধ শুরু হলো, he was not serving officer. He was actually an elected politician. And I think General Robb was also similar, if I'm not mistaken. Yes. He was also retired. He was also an elected MNA. He was also an elected MNA. So যখন মুক্তি বাহিনীর senior most commanding officer was the senior most serving officer was Major Zia. So he got the command of the Z Force, the 1st Brigade. And that brigade participated in a number of set-piece battles or frontal assaults on Pakistan Army. I would leave it to you, Shafait, for the military significance of those assaults, right? And or other military actions. Zia also, I believe, participated in the liberation of Sylhet. যখন ডিসেম্বরে India-Pakistan formally যুদ্ধ শুরু হলো, and then Indian Army started their march into Bangladesh and the march towards Dhaka. So সেখানে সিলেট মুক্ত করার যে যুদ্ধ, সেখানে জিয়াউর রহমান was actively involved in this. Ziaur Rahman also set up or assisted in setting up a civilian administration in the liberated Romari, right? So Romari, we know, is North Bengal. I think it's a union or maybe Upajala. I'm not sure, but it's Kurigram district. Kurigram district, right? And Romari was a liberated area. Shekhane Ziaur Rahman opened a post office and a border customs post, and handed over, again, very crucial here, he handed over that civil administration to civilian bureaucrats, Bangladesh Sarkarer বেসামরিক administration. So যে প্রপাগান্ডা আমরা শুনি যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন না, I don't think that, like, sort of that holds any water, right? That he was very much present. যদি এখানে একটা কোয়েশ্চেন আছে আমার, সেটা হচ্ছে যে প্রপাগান্ডাগুলো রিসেন্টলি আমরা শুনতেছি এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের যে ব্লগাররা এগুলি বলে আসছে, এবং এগুলি রিসেন্টলি মেইন স্ট্রিম হচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এবং এই হাসান মাহমুদ এরা শুরু করছে, সেটা হচ্ছে যে এই জিয়াউর রহমান ইজ আ অ্যাক্সিডেন্টাল মুক্তিযোদ্ধা, উনি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। সো can you please like cover it in very short, like it's not a possible, right? Like আপনার কথা আমি শুনতেছি এবং আমরা যে ইতিহাস জানি, it's not possible to be an accidental. How can you be an মানে ওরা তো বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করে, এটা একটা বিশাল প্রপাগান্ডা। মনে করেন যে এরকম যে আসলে অ্যাক্সিডেন্টালি হয়ে গেল, মনে করেন যে এরকম যে জাস্ট কথার কথা আর কি, যে জিয়াউর রহমানকে তার সেপাইরা ধরে নিয়ে গিয়ে বললো যেরকম যে আপনি স্বাধীনতা ঘোষণা করেন, নইলে পরে আমরা আপনাকে মেরে ফেলবো, or something like that. ঠিক আছে, আসলে যদি ঘটনা তাই হইতো তাহলে পরে জিয়াউর রহমান could have said many things. বেনামে ভাষণ দিতে পারতেন, নিজের নাম না বলে কমপ্লিটলি বেনামে ঘোষণা পাঠ করতে পারতেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করিয়াছেন, সামথিং লাইক দ্যাট, nobody would have known. তারপরে এটা একটা করতে পারতেন, আরেকটা করতে পারতেন উনি 26শে মার্চ 27শে মার্চ যখন যুদ্ধ শুরু হলো, he could have simply just taken off his uniform, put on a সাদা শার্ট and লুঙ্গি and completely ran away. তারপরে যখন পাকিস্তান আর্মি চিটাগং এ আসতো, he could have gone back and reported for duty. ইজিলি করতে পারতেন সেটা, অনেকে ইনফ্যাক্ট সেরকম করেওছে without naming any names, right? He could have done that, উনি সেটাও করেন নাই। So accidental মুক্তিযোদ্ধা, what does that even mean? সেখানে আমি দুটা লাইন অ্যাড করব, হ্যাঁ, I'll not take too much time. এখানে দুটা ব্যাপার রাখতে হবে। যখন উনি স্বাধীনতা ঘোষণা করলেন, বললেন উই রিভল্ট, একজন মেজর ডিউটি এসে রিভল্ট করলেন, তারপর শুধু রিভল্টই করে নেই,
করে উনি ফাইট করেছেন, ফাইট আউট করে হি মুভড হিজ হোল ইউনিট আউট অফ চিটাগাং, এবং অন দ্যাট নাইট হি এক্সিকিউটেড দ্য হোল পাকিস্তানি মিলিটারি লিডারশিপ, কর্নেল জাঞ্জিয়া থেকে শুরু করে যারা ওয়েস্ট পাকিস্তানি তৎকালীন মিলিটারি অবস্থা ছিল, that everybody has been executed in the mutiny. So an accidental Muktiyoddha will not take that drastic action. That's one point. Absolutely. Point number 2 হচ্ছে গিয়ে 1973 বা 74 সালে সাপ্তাহিক বিচিত্রায় একটা কমেমোরেটিভ স্মারক সংখ্যা প্রকাশিত হয়েছিল। সেখানে সব বিভিন্ন ফোর্ট সেক্টর কমান্ডারদের লেখা ছাপানো হয়েছিল। সেখানে জিয়াউর রহমানের একটা আর্টিকেল ছাপানো, ওইটা এখন রেকর্ডে আছে সাপ্তাহিক বিচিত্রায়। ওখানে জিয়াউর রহমান ক্লিয়ারলি বলেছেন যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ ওয়াজ এ গ্রিন সিগন্যাল ফর আস টু প্রিপেয়ার ফর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ইট ওয়াজ, এই তখন জিয়াউর রহমান কোনো পলিটিক্যাল পার্সন না, তখন ওনার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, উনি 4 বছর পরে দেশের প্রেসিডেন্ট হবে সেটা কোনো ইয়ে নাই। হলে আর্মি র্যাঙ্ক অ্যান্ড ফাইল আর্মি অফিসার, উনি আর্মি হেড অফ চিফ হবে, অ্যাকশন হতে বা না হবে, উনি টায়ার করে যাবেন, লাইফ। হি হ্যাড নো পলিটিক্যাল ambition at that point. তখন he wrote that it already in his mind even before that attack happened. সুতরাং accidental মুক্তিযোদ্ধা এটা হচ্ছে গিয়ে তাদেরই প্রোপাগান্ডা যারা মুক্তিযুদ্ধকে ওন করতে চায় এবং মুক্তিযুদ্ধ নিয়ে প্রটেস্ট করতে চায়, কিন্তু ওদের র্যাঙ্ক এন্ড ফাইলে, ওদের পার্টি র্যাঙ্ক এন্ড ফাইলে কোনো ভালো বীর মুক্তিযোদ্ধা নেই। এক্স্যাক্টলি, সেটা ওদের ইনফিনিটি কমপ্লেক্স। এভরিথিং ইজ টোল্ড ফ্রম দ্যাট ইনফিনিটি কমপ্লেক্স। আমি একটু এখানে একটু ফিল ইন করি যে যেহেতু বলা অ্যাক্সিডেন্টাল মুক্ত, ওনাকে হঠাৎ করে ধরে বেঁধে এনে ইয়ে করা হচ্ছে, এই জাতীয় কথাবার্তা যেহেতু বলা হচ্ছে, দেখেন আমি যতটুকু আমি যেহেতু আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার, আমি নিজে আমার রেজিমেন্টের ইতিহাস যতটুকু পড়েছি, যতটুকু রিসার্চ করেছি, আমাদের বেঙ্গল রেজিমেন্টের আমাদের যে রেজিমেন্টাল মিউজিয়াম, আমি সেই মিউজিয়ামের প্রজেক্ট অফিসার ছিলাম। তো আই হ্যাড অ্যাক্সেস টু লট অফ ডকুমেন্টস, আমি ওগুলো স্টাডি করার সুযোগ আমার হয়েছিল। তো আমি যতটুকু জানি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুটা হয়েছিল 5টা জায়গাতে, আমাদের বেঙ্গল রেজিমেন্টের যে 5টা ইউনিট, এই 5টা ইউনিটের বিদ্রোহের মাধ্যমে। হ্যাঁ, ফার্স্ট বেঙ্গল যশোরে, সেকেন্ড বেঙ্গল জয়দেবপুর, থার্ড বেঙ্গল সৈয়দপুর, 4 বেঙ্গল হচ্ছে গিয়ে কুমিল্লা, and 8 বেঙ্গল চিটাগং। মাঝখানে 5, 6, 7 এই 3টা ইউনিট তখন পশ্চিম পাকিস্তানে ছিল। এর ভিতরে সবচেয়ে আমি বলবো যে অর্গানাইজড রিভল্টটা বা আমাদের এই যে শুরুটা, এটা সবচেয়ে অর্গানাইজড শুরুটাই হয়েছিল চিটাগংয়ে। কারণ তারা এইখানে মার্চ মাসের একদম শুরু থেকে, প্রথম সপ্তাহ থেকে দে হ্যাড বিন প্রিপেয়ারিং। চিটাগংয়ের একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে যে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারটা যেহেতু চিটাগংয়ে, এবং সেখানে আমাদের যিনি সেন্টার বা আমার যেটাকে সংক্ষেপ ইবিআরসি বলি, ইবিআরসি তখন যিনি কমান্ডান্ট ছিলেন ব্রিগেডিয়ার MR মজুমদার, ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার, উনি ছিলেন এই পুরো ইস্ট পাকিস্তানের সিনিয়র মোস্ট বাঙালি অফিসার। তো যেহেতু উনি সেখানে, তো উনার নেতৃত্বেই এই পুরো চিটাগং এর রেজিস্ট্যান্স মুভমেন্টের প্ল্যানিং হচ্ছিল। উনার এই মুভমেন্ট, আমাদের এই সম্পূর্ণ পরিকল্পনায় সেকেন্ড ম্যান ছিলেন, তারই চিফ ইন্সট্রাক্টর, আমাদের ইবিআরসি এর চিফ ইন্সট্রাক্টর ছিলেন সে সময় MR চৌধুরী। এখানে 2 জন MR, কমান্ডান্টের নামও MR মজুমদার, মাহমুদুর রহমান মজুমদার, এন্ড সিআই চিফ ইন্সট্রাক্টরের নাম ছিল মুজিবুর রহমান চৌধুরী বা MR সংক্ষেপে MR চৌধুরী। কেউ যদি আপনারা চিটাগং এ গিয়ে থাকেন, ওখানে দেখবেন ওনার নামে বড় প্যারেড গ্রাউন্ডের অনেক কিছু আছে। তো এই সিনিয়রিটিতে তৃতীয় ব্যক্তি ছিলেন দি দেন 8 বেঙ্গলের টুয়াইসি বা সেকেন্ড ইন কমান্ড জিয়াউর রহমান। এখন কি হলো, মার্চের 24 তারিখে পাকিস্তানিরা অন্য একটা অজুহাত দেখায় ব্রিগেডিয়ার মজুমদারকে, MR মজুমদারকে ঢাকায় নিয়ে চলে গেল। 25 তারিখে ক্র্যাকডাউনের একদম প্রথমেই কর্নেল MR চৌধুরী উনি নিহত হলেন। তো ন্যাচারালি সিনিয়রিটিতে আর্মি রানস অন চেইন অফ কমান্ড। তো প্রথম 2 জন যখন নাই দৃশ্যপটের বাইরে, ন্যাচারালি তখন থার্ড ম্যান স্টেপড ইন, হুইচ ইজ জিয়াউর রহমান। তো এটা বলার আসলে এটা সম্পূর্ণ এটা কুতর্ক ছাড়া আর কিছুই না যে উনি অ্যাক্সিডেন্টাল মুক্তিযোদ্ধা। নো, ওনারা মার্চের শুরু থেকেই, এবং রাদার তাদের যে প্ল্যানটা ছিল, ব্রিগেডিয়ার মজুমদারের যে অরিজিনাল প্ল্যান ছিল, সেই প্ল্যানটাকে যদি আমরা সাকসেসফুল করতে পারতাম, আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কুড হ্যাভ বিন আ লট মোর easier or flawless. 24 মার্চে we had the opportunity to get rid of the entire
কমান্ড স্ট্রাকচার অফ পাকিস্তান আর্মি। তারা চিটাগং এ আমাদের ইবিআরসি এর মেসে লাঞ্চ করছিলেন সেদিন। এন্ড দ্যাট ডে এম আর চৌধুরী দুইবার ওনার অ্যাডজুটেন্ট ছিলেন আমাদের দিদেন ক্যাপ্টেন, পরবর্তীতে মেজর জেনারেল আমিন আহমদ চৌধুরী, আপনারা চিনে থাকবেন তাকে, মুক্তিযুদ্ধ সংসদের উনি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আমিন আহমদ চৌধুরীর বইয়ে উনি এটা স্পষ্ট লিখেছেন, একাধিকবার আমিন আহমদ চৌধুরীর মাধ্যমে ঢাকায় খবর পাঠানো হয়েছে, কারণ তখন জেনারেল ওসমানী ওয়াজ বেসিক্যালি ওয়ার্কিং দ্য লিঙ্ক as a link between the political leadership and the Bengali military personnel of Pakistan Army. He was working as the link. Brigadier Mojumdar clearly বলেছিলেন যে I am ready to take the risk, কিন্তু the order has to come from Sheikh Mujib himself. He is the sole representative of 70 million people. উনি যদি বলেন I am ready to take a bold action. এবং সেদিন মেসে লাঞ্চ করছিল সবাই, আমাদের ইবিআরসি ব্যান্ডের সৈনিকরা মেসে ব্যান্ডের ওই যে ব্যান্ড বাজাচ্ছিল, সবাই তাদের ইউনিফর্মের ভিতরে তারা অস্ত্র লুকায় নিয়ে আসছিল এবং তারা বলছিল যে স্যার জাস্ট অর্ডারটা দেন, শেষ করে দেই। আমাদের মুক্তিযুদ্ধ আমরা সেদিনই শেষ করে দিতে পারতাম। দুইবার কারণ ক্যান্টনমেন্টের ফোন থেকে আমিন আহমদ চৌধুরী এই ফোনটা উনি করতে পারছিলেন না, উনি দুইবার মাঝখানে ক্যান্টনমেন্টের বাইরে গিয়েছেন, ওখান থেকে ফোন করেছেন যে ঢাকায় করার জন্য, যে আমাদেরকে যে ব্রিগেডিয়ার মজুমদার হি নিডস আ ডিসিশন দেন, আমরা এখানেই শেষ করে দিচ্ছি। কোনো ডিসিশন আসে নাই। আচ্ছা, তাহলে কিন্তু আপার হ্যান্ড থাকতো না, আমরা যদি আক্রমণ আগে শুরু করতাম। এনিওয়ে, গোইং ব্যাক টু, আমি সেই আলোচনায় যাচ্ছি না, মানে আমি যেটা বলছি যে বুঝতে পারছি, অ্যাক্সিডেন্টাল, নো ইট ওয়াজ নেভার অ্যান অ্যাক্সিডেন্ট, এটা অনেক লং টার্ম প্ল্যানিং। আমাদের সেই সুযোগ ছিল, যেটা হয় নাই। 24 তারিখে ব্রিগেডিয়ার মজুমদারকে ঢাকায় নিয়ে চলে যাওয়া হলো, ওখান থেকে ওনাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হলো। It was all planned. Thank you. Just to add another thing, যে আরেকটা খুব মানে নোংরা প্রপাগান্ডা হয় যে he was a spy. If he was actually a spy, তাহলে পরে এই যে প্ল্যানিং হচ্ছে, surely he would have passed on this message to the Pakistanis already. রাদার এখানে উল্টাটা, এখানে হয়েছে উল্টাটা। জিয়াউর রহমান হি হ্যাড ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড, উনি পাকিস্তানি ইন্টেলিজেন্স 5 বছরের মতো ছিলেন। রাদার ওনার ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ডের কারণে উনি আরো ভালো মতো ইনপুট দিতে পেরেছিলেন, যে যখন এগুলো প্ল্যানিং হচ্ছে কোন একটা মিটিং এ সম্ভবত মেজর রফিক ইপিআর ছিলেন, যে আওয়ামী লীগের পরে মিনিস্টার হলেন, তখন তো উনি ক্যাপ্টেন রফিক, উনি আর যে আমিন আহমদ চৌধুরী, ওনারা কাগজে কলমে মানে প্ল্যানটা মানে লেখার উদ্যোগ নিচ্ছিলেন। জিয়াউর রহমান তাদেরকে থামায় দিলেন যে নো, নাথিং শুড বি রিটেন অন পেপার। Exactly. Because he had that acumen, right? Because ওনার সেই he came from that background, ওনার সেই ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড থাকার কারণেই ওনার এগুলো ওনার ছিল, এই চিন্তা ভাবনাটা ওনার ছিল যে না, কোনো কিছু নাথিং উইল বি রিটেন অন পেন এন্ড পেপার, যা করার সব আমাদের মাথায় থাকবে। ওকে গাইজ, আমরা 15 মিনিট, আমরা 20 মিনিটে চলে আসছি। থ্যাংক ইউ। জ্যোতি ভাই, জাস্ট ফিনিশ করেন আপনার কথার মাঝখানে। আমরা No, that's I think maybe actually as a military person I would like to hear from Shafayat actually about the role of 15 minutes 71 এর কভার করে ফেলছি আমরা। আই থিংক আমরা প্রপাগান্ডা নেক্সট পর্বগুলোতে আবার আমরা করতে পারবো। রুমি ভাই, সো we can take over and like let's discuss on November 7, I think. So Shafayat ke apni nite pari. Shafayat, let's start on Rumi bhai, are you okay with this? Because আমরা টাইম অলরেডি আমরা শেষ করে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো Shafayat, আমার কোশ্চেন থাকবে যে October 7 নিয়ে like pretty মানে consciously, like within 5 minutes, I know we can go on and on with for hours with these discussions, but মানুষের জন্য, যেমন অনেকেই আমরা বিজয় দিবস, মুক্তি, তারপর 16ই ডিসেম্বর, ভাষা আন্দোলন দিবস ইত্যাদি দিবস, কিন্তু এই যে সিপাহী জনতা বিপ্লব, এটা নিয়ে মানুষ কিন্তু কনফিউজড হয়ে যায়। মানুষ যাতে কনফিউজ না, যে জেনারেল অডিয়েন্সের জন্য ফ্রম আ মিলিটারি পার্সপেক্টিভ অ্যান্ড অ্যাজ এ একাডেমিশিয়ান তোমার কি মেসেজ থাকবে, বা মানে তুমি কি মনে করো? আচ্ছা, ঠিক আছে। না মির্জা ভাই, ফার্স্টে আমি বলি আই এম নট অ্যান একাডেমিশিয়ান। হ্যাঁ, আমি আই ট্রাই টু রিড, আই ট্রাই টু স্টাডি। আর আমি যেহেতু আমার নিজের বিকজ অফ মাই মিলিটারি ব্যাকগ্রাউন্ড, আমার একটু মানে এক্সপেরিয়েন্স এন্ড ইন্টারেস্ট দুটাই ছিল, তো আমি এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করেছি। তো আচ্ছা, 7 নভেম্বরের ঘটনা যেটা ঘটেছিল, এটাকে আপনাদেরকে শুরু করতে হবে তাহলে 15th অগস্ট থেকে। যে 15th অগস্টের পরে যেটা হলো, খন্দকার মোশতাক টুক ওভার। উনি আফটার হি টেকস ওভার, তখন অনেক কিছুই তখন চেঞ্জ হলো, যে হ্যাঁ, পুরো গভর্নমেন্ট চেঞ্জ, বা গভর্নমেন্ট তো এরকম চেঞ্জ হয় নাই, একমাত্র এর আগের প্রিভিয়াস ক্যাবিনেটের, শেখ মুজিবুর রহমান ক্যাবিনেটের 2 জন ব্যতীত বাকি দ্য হোল ক্যাবিনেট দে
they joined খন্দকার মুশতাক's government. 24 তারিখে আর্মি হাই কমান্ডে একটা চেঞ্জ হলো যে জেনারেল শফিউল্লাহ ওয়াজ রিমুভ এন্ড তার জায়গায় জেনারেল জিয়া ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ। আচ্ছা, এবং এভাবেই সেখানে সেখানে আমি একটু প্রশ্ন করি। জি এই 24শে আগস্ট এই চেঞ্জটা হলো 24শে আগস্ট, 15 আগস্ট হত্যাকাণ্ড হলো, এবং খন্দকার মোস্তাকের যে নতুন সরকার তার আন্ডারে জেনারেল শফিউল্লাহ কন্টিনিউ টু সার্ভ অ্যাজ এ আর্মি চিফ আরো 10 দিন আর্মি চিফ হিসেবে সার্ভ করলেন। তারপরে 24শে আগস্টে এসে চেঞ্জ হলো। এটা একটু ক্লারিফাই করা দরকার যে আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের নেতা was the army chief not only during the 15 August massacre, also 10 more days he was serving under Khandakar Mustaq Ahmed government, which was backed by the majors and the tanks in Banga Bhavan. He didn't resign on his own, he was removed. এই জিনিসটা ক্লারিফাই করা দরকার এবং রিপিট করলাম, ভেরি ইম্পর্টেন্ট। তখন যেটা হয় যে চিফের দায়িত্ব থেকে সরিয়ে ওনাকে ফরেন মিনিস্ট্রিতে দেওয়া হয় এন্ড হি ওয়াজ লেটার অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাম্বাসেডর। উনি পরবর্তী আরো বহু বছর উনি অ্যাম্বাসেডর হিসেবে পৃথিবীর অনেক দেশে উনি দায়িত্ব পালন করেছেন। তো আচ্ছা, যেটা হলো যে 24 তারিখে এখন দেন আফটার জিয়া টেকস ওভার, কিন্তু আর্মির কমান্ড বা ওভারঅল আর্মির যে সম্পূর্ণ যে দায়িত্বটা, এটা কিন্তু জিয়া হি ওয়াজ নট এবল টু এক্সারসাইজ হিজ কমান্ড। কেন? কারণ ওনার উপরে তখন আরো দুইজনকে নিয়োগ করা হয়। ফার্স্ট অফ অল তখন সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ বলে একটা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করা হলো এবং যেখানে জেনারেল খলিলকে অ্যাপয়েন্ট করা হলো, এন্ড তার উপরে জেনারেল ওসমানী ওয়াজ দেয়ার অ্যাজ দি ডিফেন্স অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট। এটা একটা করা হলো এবং বেসিক্যালি এটা জেনারেল ওসমানী উনি হি হিমসেলফ এগ্রিড টু জয়েন, এবং ওনার কিছু ছিল, ওনার কিছু শর্ত ছিল যে উনি এই জন্য কোনো রকমের রেমুনারেশন বা কোনো আর্থিক কোনো রকমের সুযোগ সুবিধা বা অন্য কোনো সুযোগ সুবিধা উনি গভর্নমেন্ট থেকে নেবেন না, বাট হি এগ্রিড যে তখন। তো আলটিমেটলি কি হচ্ছে যে জিয়ার উপরে আরো দুইজন ব্যক্তি তখন, কিন্তু জিয়া ন্যাচারালি আর্মির উপরে ওনার ফুল কমান্ডটা তখন নাই। এন্ড অন টপ অফ দ্যাট প্রেসিডেন্ট অর্থাৎ তখন খন্দকার মোশতাককে ঘিরে থাকতেন 15ই আগস্টের যে কুশীলব যে মেজর গ্রুপ, এরা সব সময় ঘিরে থাকতেন এবং আলটিমেটলি ওখান থেকে যত ডিসিশন, কারণ বেসিক্যালি তখন সব ডিসিশন গুলো তারাই নিচ্ছে, দেশে কি হবে না হবে, কোন আর্মিতে কি হবে না হবে, সবকিছু বঙ্গভবন থেকে ডিসিশন আসতো এন্ড দি অর্ডার ওয়ার পাস ডাউন। এইভাবেই তখন চলছিল, which ultimately created একটা খুব আর্মির ভিতরে একটা অস্থিরতা তখন তৈরি হয়ে গেল। কেউ এটা পছন্দ করছে না, এইরকমের একটা সেটিং। স্পেশালি সিনিয়র অফিসাররা ওনারা একদমই পছন্দ করছেন না, স্টার্টিং ফ্রম জেনারেল জিয়া, খালেদ মোশাররফ, তখন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, তখন উনি চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস, ওনারা কেউই ঢাকার তখন যে আমাদের 46 ব্রিগেড যেটা ছিল, আমি নিজে সেই ব্রিগেডের স্টাফ অফিসার ছিলাম ব্যাক ইন ফ্রম 2012-2014। তখন এটার কমান্ডার ছিলেন কর্নেল শাফায়েত জামিল। তো বেসিক্যালি তখন কমান্ড স্ট্রাকচারে তো ইনারাই একদম উপরের দিকে ঢাকায়, তো কেউই এটা পছন্দ করছেন না। তখন বিভিন্নভাবে তখন হচ্ছে যে সবাই পরিকল্পনা করছেন যে এটা কিভাবে, হাউ টু গেট রিড অফ দিস সিচুয়েশন, কিভাবে আচ্ছা, এটা এখানে শাফাত একটা কথা, এখানে একটা প্রশ্ন করছি আমি বিফোর আই গো ফরওয়ার্ড। ওই সময়টাতে এই যে 75-এ 15 আগস্টের পরবর্তী সময়টাতে এই যে এখন যেগুলো হচ্ছে যে একটা ডুয়াল মানে এই ভরকণ্ঠ হয়ে গেছে, একটা বঙ্গভবন বেসড দোজ মেজর্স কর্নেলস এন্ড দ্য ট্যাঙ্ক এন্ড দেন রেস্ট অফ দ্য আর্মি ক্যান্টনমেন্টে। তখন বাংলাদেশ এয়ারফোর্স হু ওয়াজ লিডিং এট দ্যাট পয়েন্ট 15 আগস্ট। রাইট, প্রথমে যেটা ছিল তখন কিন্তু চিফ ছিলেন একে খন্দকার, এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। রাইট, আমি এটাই বলতে যাচ্ছি, একে খন্দকার ওয়াজ সার্ভিং দ্য, একে খন্দকার দ্য ফিউচার সেক্টর কমান্ডার ফ্রম লিডার, ফিউচার আওয়ামী লীগের নেতা, ফিউচার আওয়ামী লীগের মন্ত্রী, স্টিল আওয়ামী লীগের নেতা। সেই ভদ্রলোক ওই খন্দকার মোস্তাকের আন্ডারে পুরো ওই সময়টা সে এয়ারফোর্সের চিফ ছিলেন। সুতরাং সব দোষ এসে পড়বে জিয়া রহমানের ঘাড়ে, অথচ আওয়ামী লীগের নেতা শফিউল্লাহ, এই যে একে খন্দকার, they all served with more enthusiasm the Mustaq government than Zia Rahman. As you said, he was the third in command after Osmani and General Khalil. Yeah. তো বেসিক্যালি যেটা হলো এই ঘটনার পরপরই যে ওই সেম জেনারেল শফিউল্লাহকে সরিয়ে দিয়ে যেরকম জেনারেল জিয়াকে অ্যাপয়েন্ট করা হলো, ঠিক একইভাবে এরকম ওইরকম একটা, আমরা এক্সাক্ট ডেটটা খেয়াল নাই, বাট ওইরকম একটা টাইমেই তখন
এয়ার ভাইস মার্শাল একে খন্দকারকেও কমান্ড থেকে সরিয়ে এমজি তাওয়াব, এয়ার ভাইস মার্শাল এমজি তাওয়াব ওয়াজ অ্যাপয়েন্টেড। এখন এমজি তাওয়াবের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। উনি কিন্তু তখন হি ওয়াজ টোটালি আউট অফ পিকচার। উনি জার্মানিতে ছিলেন। উনি মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু উনি 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 উনার যখন মুক্তিযুদ্ধ হচ্ছে উনি কিন্তু পাকিস্তানি এয়ারফোর্সের খুবই ডেকোরেটেড একজন পাইলট ছিলেন। হ্যাঁ, উনি উনার কিছু 65 এর যুদ্ধে উনার কিছু অপারেশন এখনো পাকিস্তান এয়ারফোর্স একাডেমিতে পড়ানো হয়। হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট পাইলট। উনি তখন জার্মানিতে অবস্থান করছিলেন এবং এক্সকিউজ মি, যখন মুক্তিযুদ্ধ শুরু হয় উনি তখন মুজিবনগর গভর্নমেন্টের সাথে উনি হচ্ছে গিয়ে তখন মানে আমাদের যে কলকাতায় যে থিয়েটার রোডের যে গভর্নমেন্ট তাদের সাথে উনি নেগোশিয়েট করছিলেন যে আসলে উনি আসলে উনার অবস্থানটা কি হবে না হবে। তো মানে উনি বিভিন্ন রকমের সব সাইড উনি দেখাশোনা করে একটা ডিসিশন নেয়ার একটা, বাট অ্যাকচুয়ালি তখন কারো এত সময় নাই। সো নো ওয়ান অ্যাকচুয়ালি পেড টু মাচ অ্যাটেনশন টু হিম। এবং পরবর্তীতে উনি আর আসেন নাই, দেশেও আসেন নাই, পাকিস্তানের উপর উনি জার্মানিতেই ছিলেন। এই ইয়ের পরে এই যে মেজর গ্রুপ যারা এদের ভিতর থেকেই তখন কিছু মানুষ গিয়ে সম্ভবত ইট ওয়াজ মেজর রশিদ, উনি জার্মানি থেকে তাকে নিয়ে আসেন এন্ড দেন হি ওয়াজ অ্যাপয়েন্টেড এস চিফ। আচ্ছা, তো যেটা যাও আমি আবার ইয়াতে ফিরে আসি। তো যখন আর্মির ভিতরে এরকম সবাই চাচ্ছে যে কিভাবে এই সিচুয়েশনটা চেঞ্জ করা যায়, এই মেজরদেরকে কিভাবে আর্মির কমান্ড স্ট্রাকচারে চেইন অফ কমান্ড আবার ফিরিয়ে নিয়ে আসা যায়। এন্ড সবচেয়ে বড় কথা যে মেজর ফারুক ওনার যে ইউনিট বেঙ্গল ল্যান্সারের সমস্ত ট্যাঙ্ক গুলা তখন অর্ধেক থাকতো রেস কোর্সে, বাকি অর্ধেক থাকতো বঙ্গভবনে। এন্ড এইটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশে আর কারো কাছে ট্যাঙ্ক নাই, একমাত্র তাদের কাছে ট্যাঙ্ক আছে। তো ন্যাচারালি ট্যাঙ্ক ওয়াজ হিজ বিগেস্ট স্ট্রেংথ। তো সবকিছুকে কিভাবে ইয়ে করা যায়। আর এনারাও তখন এই যে যারা মেজর গ্রুপ যারা তাদের ভিতরে তাদের অ্যারোগেন্স বা সবকিছু তখন এতটাই বেশি ছিল এবং এটা নিয়ে তখন অনেক সব জায়গা থেকে খুব অনেক কমপ্লেইন আসা শুরু হলো। তো এরকম একটা অক্টোবরের দিকে একবার একটা ইয়ে হলো একটা কনফারেন্সে, তখন কারণ সাফেদ জামিল যেহেতু ঢাকার ব্রিগেড কমান্ডার ওনাকে জিয়া চিফ উনি বললেন যে ঠিক আছে। Shafat, just to cut in, যে জি, some of these measures were also actually তখন আর্মিতে ছিলও না, তাই না? They were রাইট। they were অনেকে তো actually already out of army. ডালিম ওয়াজ অ্যাকচুয়ালি ওনাকে তো সেই আগের ওই অনেক 70 ওনারা তো তাদেরকে তো ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু তখন আবার ইয়ে হচ্ছে, কিন্তু তখন কিন্তু আপনি যদি কর্নেল ডালিমের নিজের মেমোয়ার যদি পড়েন দেখবেন যে তখন কিন্তু আবার গভর্নমেন্ট লেভেলে কথাবার্তা হচ্ছে যে দে উইল বি রিইনস্টেটেড ইন দি আর্মি। হ্যাঁ, এগুলো নিয়ে তখন ফাইলপত্র চিঠিপত্র চালাচালি হচ্ছে। আচ্ছা, তো এইরকম একটা পরিস্থিতিতে গিয়ে তখন জিয়া বললেন যে ইয়েকে, কারণ সবাই চাচ্ছে যে এটার একটা খুব তাড়াতাড়ি এই সিচুয়েশনটা শেষ হোক। বাট জিয়া যেটা হয় যে উনি কয়েকটা কারণে হি ওয়াজ টেকিং টাইম। আমি এটা নিয়ে এখনো কোনো ডিসাইসিভ আসলে কেউ কিছু বলতে পারেন না যে ওয়াই জিয়া ওয়াজ টেকিং সো মাচ অফ টাইম। কারণ জিয়া ওয়াজ উনি তো যেটা হয় উনি তো ওই যে अगेन হি ওয়াজ ফ্রম ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড। তো উনার ইয়ার কারণে উনি সব সময় একটা তার অ্যাপ্রোচটা কিন্তু খুব একটু ধীর স্থির একটা স্লোয়ার অ্যাপ্রোচ উনি সব সময় ইয়া করতেন। অন্যদিকে যেমন খালেদ মোশাররফ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ছিলেন খুবই মানে উনার এখনই ডিসিশন নিতে হবে। এই উনার ইয়াটা ছিল এরকম। তো উনি জিয়া ইয়াকে বললেন, কারণ সাফেদ জামিলকে বললেন যে ঠিক আছে ইউ অ্যারেঞ্জ অ্যান এক্সারসাইজ, সাভারের এদিকে কোথাও একটা এক্সারসাইজ অ্যারেঞ্জ করো, করে ওই এক্সারসাইজের বাহানায় এই ট্যাঙ্ক গুলাকে, কারণ এক্সারসাইজ করার জন্য ট্যাঙ্ক লাগবে একটা মিলিটারি যেহেতু এক্সারসাইজ হবে, তো এই এক্সারসাইজের বাহানায় ট্যাঙ্ক গুলাকে বঙ্গভবন থেকে এখান থেকে ঢাকার বাইরে সরায় নিয়ে যাও। তো ওকে, ন্যাচারালি কারণ সাফেদ জামিল গট ভেরি এক্সাইটেড এন্ড ভেরি এনথুজিয়াস্টিক যে ঠিক আছে কবে করব। উনি বললেন যে ঠিক আছে ফেব্রুয়ারি মার্চের দিকে করো। তার মানে কি 76 এর ফেব্রুয়ারি মার্চ। কিন্তু এটা শুনে আবার সাফেদ জামিল একটু উনি আশাহত হয়ে গেলেন, বিকজ হি ওয়ান্টেড সামথিং ইমিডিয়েট। তো তখন যেটা হলো যে দেন হি সুইচড ব্যাক টু দ্য সিজিএস, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, তার সাথে উনি প্ল্যানিংটা তাহলে আগায়। এখন খালেদ মোশাররফ ততদিন ইয়ে করে উনি উনার প্ল্যানিং করে ফেলেছেন যে ঠিক আছে ওনারা এরকম একটা ইয়ে করবেন, একটা কু ওনারা করবেন, করে জিয়া উড বি টেকেন ইনটু হাউস অ্যারেস্ট এন্ড দেন যেটা হয় আর কি। এখন কি হলো, সেই যেহেতু 46 ব্রিগেড ঢাকার সবচেয়ে বড় তখন তো ফাইটিং এলিমেন্ট 46 ব্রিগেড, এইটা যেহেতু কারণ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সাথেই আছে, তো তারা এই দুইজন ব্যক্তি অর্থাৎ খালেদ মোশাররফ এন্ড কর্নেল সাফাত জামিল ওনারা দুইজন তখন প্ল্যানিং করে যেটা করলেন যে 2 তারিখে দিবাগত রাত অর্থাৎ 3 তারিখে একদম সব শুরুতেই ওনারা ফার্স্টে হচ্ছে গিয়ে জিয়া ওয়াজ প্লেসড আন্ডার হাউস অ্যারেস্ট বা প্রোটেক্টেড কাস্টাডি হোয়াটএভার ইউ সে, এন্ড তার বাসার টেলিফোন লাইন কেটে ফেলা হলো। সাথে হচ্ছে গিয়ে তারা বাই দিস টাইম এয়ারফোর্স এর কিছু অফিসার, হ্যাঁ, যেমন স্কোয়াড্রন লিডার লিয়াকত আলী খান, বীরুত্তম, এরকম এয়ারফোর্স এর কিছু অফিসার দে অলসো জয়েন্ট। কারণ ওনারা আবার এই যে সাফায়েত জামিল বা ওনারা কিন্তু একসাথে মুক্তিযুদ্ধ করেছে। কারণ স্কোয়াড্রন লিডার লিয়াকত যদিও উনি এয়ারফোর্স অফিসার কিন্তু উনি মুক্তিযুদ্ধের সময় উনি পার্ট অফ আর্মি,
উনি মানে অ্যাজ অ্যান আর্মি অফিসার উনি যুদ্ধ করেছেন। তো একসাথে যেহেতু যুদ্ধ করেছিলেন তো তাদের ন্যাচারালি তাদের ভেতরে ইন্টিমেসিটা খুব বেশি ছিল। তো তারা এসে তারা তখন এই ইন সাপোর্ট অফ দিস Just to know, just Shafat, just to add one thing, correct me if I'm wrong. Shafat Jamil and Squadron Leader Liaquat, they also served under Zia যুদ্ধের সময়. They এক্স্যাক্টলি did not ওনারা serve সবাই in কিন্তু রাইট ফার্স্ট the বেঙ্গলের process. অফিসার, ফার্স্ট বেঙ্গলের ইয়েতে মানে থার্ড বেঙ্গলের সিও ছিলেন কর্নেল শাফাত জামিল এন্ড স্কোয়াড্রন লিডার লিয়াকত, উনি ফার্স্ট বেঙ্গলের এজ এ কোম্পানি কমান্ডার উনি যুদ্ধ করেছেন। ঠিক আছে, তো যাই হোক ওনারা দুজনেই জেড ফোর্স, এবং এই ফার্স্ট বেঙ্গল, থার্ড বেঙ্গল, 8 বেঙ্গল এই তিনটা ইউনিট মিলেই ছিল জেড ফোর্স। তো ন্যাচারালি আমি যদি ফার্স্ট বেঙ্গল বলি দ্যাট অ্যাকচুয়ালি মিন্স জেড ফোর্স, থার্ড বেঙ্গল বললো ইট মিন্স জেড ফোর্স, 8 বেঙ্গল বললো ইট মিন্স জেড ফোর্স। আচ্ছা, তো যেটা হলো যে ওনারা তখন এয়ারফোর্সও দে অলসো জয়েন্ট, তারা ওনাদের সমর্থনে আকাশে ওনারা ফাইটার নিয়ে মহড়া দিলেন। ন্যাচারালি এগুলো দেখে মানে এটা জাস্ট টু ইন্টিমিডেট, বঙ্গভবনে যে ট্যাঙ্ক নিয়ে যারা ছিলেন তাদেরকে ইন্টিমিডেট করার জন্য। এন্ড হিয়ার স্টার্ট, এইখানে একটা ডেডলকের মতো লেগে গেল যে এখন কি হবে। তো ন্যাচারালি তখন ঢাকা ক্যান্টনমেন্টে 4 বেঙ্গল যে ইউনিটটা ছিল, 4 বেঙ্গল এটা খালেদ মোশাররফের নিজের ইউনিট। তো যেহেতু ওনার নিজের ইউনিট, মুক্তিযুদ্ধের সময় এই ইউনিটটাই উনি এই ইউনিট থেকেই ওনার মুক্তিযুদ্ধের শুরু। এই ইউনিটের প্রতি তার আস্থা বিশ্বাস ন্যাচারালি অনেক বেশি। তো এই ইউনিটই উনি ওনার অস্থায়ী হেডকোয়ার্টার উনি বসাইলেন, এবং একই সাথে উনি তখন রংপুর থেকে 10 বেঙ্গল এই ইউনিটটা মুক্তিযুদ্ধের সময় তার ব্রিগেড অর্থাৎ কে ফোর্সের আন্ডারে 10 বেঙ্গল রেজ হয়েছিল। তো সেই ইউনিটের প্রতিও তার আস্থাটা একটু বেশি। উনি রংপুর থেকে 10 বেঙ্গলকে এয়ারলিফট করে ঢাকায় নিয়ে আসলেন, ইনক্লুডিং 10 বেঙ্গলটা যেই ব্রিগেডের আন্ডারে ছিল 72 ব্রিগেড, সে সময় 72 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন কর্নেল নাজমুল হুদা, বীর বিক্রম, কে এন হুদা, খন্দকার নাজমুল হুদাকে সহ ওনারা ঢাকায় নিয়ে আসলেন। অর্থাৎ নাজমুল হুদা উনি 3 তারিখেই চলে এসেছিলেন, এন্ড 5 অথবা 6 তারিখের দিকে 10 বেঙ্গল ঢাকায় আসে, এবং ঢাকায় এসে বর্তমানে যেটা আমাদের সংসদ ভবনের যে এমপি হোস্টেল, এখানে তারা শেরে বাংলা নগরে তারা তাদের ক্যাম্প, অস্থায়ী ক্যাম্প বসে। আচ্ছা, এখন 4 বেঙ্গলে তখন সবকিছু হচ্ছে, এখানেই হেডকোয়ার্টার, দিন রাত 24 ঘন্টা এখানে সবাই জেগে আছে, সবাই হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের আলোচনা। এখন এইখানে যেটা হলো যে খালেদ মোশাররফ উনিও খুব মেথডিক্যাল ওয়েতে, হ্যাঁ, খুব স্লো এন্ড স্টেডি উনি আগাচ্ছিলেন। উনি তখন বঙ্গভবনে নন স্টপ নেগোসিয়েশন চলছে, যে একটা মিশন, কর্নেল মালেক বলে একজন অফিসার ছিলেন, কর্নেল মালেকের নেতৃত্বে একটা গ্রুপ তৈরি করা হলো। এদের সাথে তখন বঙ্গভবনের যে মেজর গ্রুপ তাদের মধ্যে একটা কন্টিনিউয়াস নেগোসিয়েশন চলছে। যে নেগোসিয়েশনটা কি, কয়েকটা ডিমান্ড। যে প্রথম ডিমান্ড হচ্ছে জিয়া নো লঙ্গার রিমেইনস দ্য চিফ। নাম্বার 2, অল দ্য ট্যাঙ্কস কাম ব্যাক টু দি ক্যান্টনমেন্ট। নাম্বার 3, এই যে মেজর গ্রুপ যারা তারা সবাই আর্মিতে ব্যাক করবেন, এবং ব্যাক করে মানে আর্মির চেইন অফ কমান্ডে তারা ফেরত আসবেন। এন্ড নাম্বার 4, যেটা সবার লাস্টে অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে যে খালেদ মোশাররফ উড বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ। এই 4টা ইয়ে নিয়ে তখন কিন্তু নেগোসিয়েশন। এখন মজার ব্যাপার হচ্ছে আচ্ছা, এখানে সাফার, এখানে প্রশ্ন, ওই যে এই ডিমান্ডটা জিয়াউর রহমান উইল নো লঙ্গার বি আর্মি চিফ, এই ডিমান্ডটা কার ছিল? হুজ ডিমান্ড ওয়াজ দ্যাট? আই ওয়ান্ট ইট টু বি ক্লিয়ারলি মেনশনড হিয়ার। খালেদ মোশাররফের। এটা তো যেহেতু খালেদ মোশাররফ উনি তো ইয়ে করতেন, এটা তো পুরোটাই। এখন মজার ব্যাপার হচ্ছে আপনি যদি কর্নেল ডালিমের বইটা, 1 নাম্বারটা 4 নাম্বারটা লিংকড, তাই না? 1 নাম্বার হচ্ছে যে ইউ শুড জিয়া শুড নো লঙ্গার বি দ্য চিফ, 4 নাম্বার হচ্ছে যে খালেদ শুড বি দ্য চিফ। হ্যাঁ, যে হ্যাঁ, জিয়া ইজ রিমুভড দেন হু ইজ টু বি অ্যাপয়েন্টেড, এটা তো ন্যাচারালি চলে আসে। সেখানে একটা ঘটনা আই হ্যাভ টু অ্যাড অন, সরি, এই যে ওই যখন হলো খালেদ মোশাররফের দাবি মানা হলো, তখন খালেদ মোশাররফকে চিফ করা হলো, একটা ছবি তারপর দিন বাংলাদেশের সমস্ত পত্র পত্রিকায় ফার্স্ট পেজে সেন্টার ছাপা হলো, মানে 2 বাহিনীর প্রধান, নৌবাহিনী এবং বিমানী প্রধান খালেদ মোশাররফকে যে কমান্ডার হিসেবে ব্যাচ পরিয়ে দিচ্ছে, মানে দ্যাট ওয়াজ দ্য পিকচার ফটো। এন্ড এমএইচ খান, এমএইচ খান, ব্যাচ পরিয়ে দিচ্ছেন তাকে। It was a photo, every newspaper headline was there. That photo also had its own impact in slowly creating the anti-Khalid Musharraf wave in the cantonment among the soldiers. এখন যেটা হলো, আর এখানে জাস্ট আরেকটা জিনিস আমি আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড এগেইন শাফাত, সরি টু কাট ইন এন্ড মিন ভাই, যে এই যে 4টা ডিমান্ড, তার মধ্যে 1 আর 4 তো লিক বেসিক্যালি, যে ওনাকে সরায় আমাকে চিফ করা হোক, আর বাকি যে 2টা যে ট্যাঙ্ক ফেরত আসবে এবং মেজর শুড বি কামিং ব্যাক টু দ্য ক্যান্টনমেন্ট, এখানে কিন্তু কোথাও মানে
ডেমোক্রেসি গণতন্ত্র রেস্টোর করার কথা, অথবা সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ইয়ে করার কথা, অথবা স্বাধীনতা ওর মুক্তিযুদ্ধ ওর না, 71 চেতনা ওর শেখ মুজিবুর রহমান, কোনো কিছুই নাই। হ্যাঁ, এবং হত্যা All বিচার very হত্যা much বিচারের কথা নাই। হ্যাঁ, হ্যাঁ, বিচারের কথা, মুজিব হত্যার বিচার বা মানে there is none of those things, right? মানে এখানে চেঞ্জ আসবে। যদি ভাই 1 মিনিট, আমাকে 1 মিনিট সময় দেন। চেঞ্জটা আসতেছে। Sure. চেঞ্জটা কি হবে? প্রথম দিকে এগুলোই ছিল ডিমান্ড, অর্থাৎ, এবং এটার ছিল এরকম যে তখন যেহেতু ওসমানী হিমসেলফ ইজ স্টিল অ্যান অ্যাডভাইজার টু খন্দকার মোশতাক, এভাবেই তখন হলো যে এই দাবি মানা সাপেক্ষে খন্দকার মোশতাক উড কন্টিনিউ অ্যাজ প্রেসিডেন্ট। মানে জিনিসটা অনেকটা এরকম ইমপ্লাইড মিনিং যে ঠিক আছে, আপনি এই 4টা দাবি মেনে দেন, উই উইল নট ক্রিয়েট এনি ট্রাবল, আপনি ইউ কন্টিনিউ অ্যাজ প্রেসিডেন্ট। আচ্ছা, তারপরে যেটা হলো যে এখন আরেকটা জিনিস, খুব একটা দাবি করা হয় এখন, বা এই যে আমাদের যে একটা ন্যারেটিভ সবসময় দাঁড় করানো হয় যে এই যে 3রা নভেম্বরের এই কুটা নাকি 15ই আগস্টের একটা হিসেবে, এই মেজরদের একটা বদলা হিসেবে বা এদের এগেনস্টে। নো, কারণ আপনি যদি কর্নেল ডালিমের ইয়েটা পড়েন, কর্নেল ডালিম উনি ক্লিয়ারলি বলছেন যে কর্নেল ডালিম, নূর চৌধুরী ওনারা নিজেরা তখন কিন্তু ফোর বেঙ্গলে এসেছিলেন, এসে খালেদ মোশাররফ এবং সবার সাথে দেখা এবং বলছেন, এবং খালেদ মোশাররফ বলছেন যে দেখো তোমার সাথে আমার কোনো এই সমস্যা নাই, উই ওয়ান্ট ইউ টু জয়েন আস, আমার খালি প্রবলেম হচ্ছে গিয়ে ওই ফারুক রশিদ আর সম্ভবত যে শাহরিয়ার এরকম হাতে গোনা 2-3জন ইন্ডিভিজুয়াল যে আমি তারা ব্যতীত তোমাদের সাথে আমার কোনো সমস্যা নেই, ইউ আর ওয়েলকাম টু জয়েন মি। কারণ তখন তো বারবার মানে পাল্টাপাল্টি নেগোসিয়েশন হচ্ছে, এনাদের ডেলিগেশন যাচ্ছে বঙ্গভবনে, বঙ্গভবনের ডেলিগেশন আসতেছে ফোর বেঙ্গলে, এভাবে তো খালি পাল্টাপাল্টি তখন নেগোসিয়েশন কিন্তু হচ্ছে। আচ্ছা, কিন্তু চেঞ্জটা কখন হলো? পরের দিন, অর্থাৎ যখন আলটিমেটলি দেখা যাচ্ছে যে না, একটা ডেডলক, কেউ রাজি হচ্ছে না, তো তখন হলো কি যে ঠিক আছে, খালেদ মোশাররফ একটা রাজি হলেন যে এই যে মেজর গ্রুপ বঙ্গভবনে যে পুরো ফুল যে গ্রুপটা, তারা দেশ ত্যাগ করে চলে যাবেন থাইল্যান্ডে। এবং এই যে থাইল্যান্ডে যে যাচ্ছেন, এটা কিন্তু টোটালি, এটাও কিন্তু দেখেন এই জিনিসটাও কিন্তু করা হয় যে একটা বলা হয় যে হ্যাঁ, জিয়া হচ্ছে কি 15ই আগস্টের খুনিদেরকে উনি দেশ থেকে সাহায্য করেছেন, দেশ, এই পুরো জিনিসটা কিন্তু তখন জিয়া তখন উনি দৃশ্যপটেই নাই, উনি তখন হাউস অ্যারেস্ট। হ্যাঁ, যে হাউস অ্যারেস্ট, আচ্ছা, এটা 20 মিনিট হয়ে গেছে এই সেগমেন্টে। শাফায়েত, একটু 1-2 মিনিটের মধ্যে শেষ করো প্লিজ। আচ্ছা, তো তখন এবং যখন এটা হচ্ছে যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এবং এমজি তাওয়াব এইখানে এই ব্যক্তি খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছেন, উনি কিন্তু দুই পক্ষেই উনি রোল প্লে করছেন, যে উনি দেখা গেল উনি এয়ারক্রাফট ব্যবস্থা করলেন, যে সমস্ত দেশের উপর দিয়ে এয়ারক্রাফট যাবে ওদের থেকে ক্লিয়ারেন্স দিলেন, সবকিছু রেডি টেডি করে তারা বঙ্গভবন থেকে আসলো। এই যে এখন যেটা তেজগাঁওতে পুরান এয়ারপোর্ট, এটাই তো তখন এয়ারপোর্ট ছিল, এরা আসলো। খালেদ মোশাররফের পক্ষে যে অফিসাররা ছিলেন, এদের ভিতরে দেয়ার ওয়াজ এ সেকেন্ড গ্রুপ যারা চাচ্ছিলেন যে না, এদেরকে কোনো মতে আমরা দেশ ত্যাগ করতে দিব না, এবং দে ওয়ার প্ল্যানিং যে কাওরান বাজারে যখন এই পুরো বঙ্গভবন থেকে এই গ্রুপটা কাওরান বাজারের উপর দিয়ে যাবে, ওখানে অ্যাম্বুশ করা হবে। এন্ড ইউ আন্ডারস্ট্যান্ড, একটা অ্যাম্বুশ করা হলে এটার আউটকাম কি হতে পারতো। এই খবরটা যখন খালেদ মোশাররফের কানে গেল, খালেদ মোশাররফ হিমসেলফ মানে একদম হি প্লিডেড যে প্লিজ, তোমরা যদি দেশে গৃহযুদ্ধ না চাও, ডোন্ট ডু ইট, প্লিজ ডোন্ট ডু ইট, লেট দেম লিভ। এখানে কিন্তু আমি বারবার বলছি যে এই যে তারা দেশ ত্যাগের ব্যাপারটা, এটা খালেদ মোশাররফেরই উনার আগ্রহ, এবং উনি সবচেয়ে বেশি এটাতে জোর দিচ্ছিলেন যে না, লেট দেম লিভ। আদারওয়াইজ একটা প্ল্যানিং কিন্তু ছিল যে তাদেরকে অ্যাম্বুশ করে দে উইল বি টেকেন কেয়ার অফ সামওয়্যার অ্যারাউন্ড কারণ বাজার। আচ্ছা, তারা চলে গেল, এবং এরা চলে যাওয়ার পরের দিন ভোরবেলা 4 তারিখে সকালবেলা খবর আসলো জেল হত্যা, যে চার নেতাকে মেরে ফেলা হচ্ছে। এইটা খবর আসার পরে তখন একটা চেঞ্জ আসলো সবার মানসিকতায়, যে তখন গিয়ে সবাই ব্রিগেডিয়ার যে খালেদ মোশাররফ, শাফাত জামিল, ওনারা সবাই বঙ্গভবনে চলে গেলেন, এন্ড দে ডিরেক্টলি অ্যাকিউজড খন্দকার মোশতাক যে আপনি এটার জন্য দায়ী, এন্ড আপনাকে উই ডোন্ট ওয়ান্ট ইউ টু কন্টিনিউ এনিমোর। Yeah, Shafat, here is one very interesting anecdote আছে। হ্যাঁ, যখন এই ঘটনা হলো, তখন বঙ্গভবনে রাতের বেলা একটা মানে মিটিং হচ্ছে, এখানে জেনারেল ওসমানী ছিলেন। ওসমানী ওয়াজ ট্রাইং টু মিডিয়েট বিটুইন টু গ্রুপস। এই সব অল দ্য 15 আগস্ট মেজর, ফারুক রশিদ সবাই আছে, ওদিকে খালেদ মোশাররফের সাইডও আছে। তখন এক পর্যায়ে গিয়ে কর্নেল শাফাত জামিল ওয়াজ ভেরি হট হেডেড পারসন। হি জাস্ট open SMG নিয়ে, he kicked open the door and hold the SMG to everyone and wanted to solve the problem. তখন খন্দকার মোশতাক আহমেদ,
the president, Bangladesh president, he just told that ওই তোর আমারে কেউ রিক্সাটাকে দিয়ে আমি আগামসি লেনের জায়গা, মানে his home was আগামসি লেন, আমাকে ছেড়ে দে, আমি আর নাই, আমাকে রিক্সা দেখে দে, let me go to আগামসি লেন. That was verbatim that what he told in the meeting. চার্জ করে আসছিলেন, এন্ড তখন ওসমানী হিমসেলফ, উনি নিজের মানে ওসমানী প্লেড এ ভেরি ব্রেভ রোল। উনি অ্যাকচুয়ালি একদম পুরো নিজের বডি হিউম্যান শিল্ড দিয়ে হিমসেলফ মানে দাঁড়ায় গেলেন তখন ইয়ের সামনে, যে না খবর যে ডোন্ট রিপিট অ্যানাদার বার্মা, যে সাফায়াত কন্ট্রোল, এটা বেসিক্যালি মেজর ইকবাল বলে একজন অফিসার ছিলেন, উনি এটা করেছিলেন, বাট উনি তখন ইয়া করলেন যে না এটা করা যাবে না। তো যাই হোক, তখন আবার ইয়া করা হলো, এবং দেখেন এখানেও কিন্তু খালেদ মোশাররফ ওনাদের পক্ষ থেকে কি করা হলো যে না, ফার্স্ট ডে বিফোর ইউ রিজাইন ইউ অ্যাপয়েন্ট মি অ্যাজ চিফ, মানে তাকে দুইটা চিঠি, তখন কয়েকটা চিঠি তার কাছে, মানে লাস্ট খন্দকার মোশতাক রিজাইন করার আগে ওনার লাস্ট কয়েকটা চিঠি ওনাকে সাইন করতে দেওয়া হলো। প্রথম এটা হচ্ছে কি জিয়ার রেজিগনেশন, বাই দিস টাইম জিয়াকে ওনার বাসা থেকে জোর করে একটা রেজিগনেশন সাইন করে আনা হয়েছে, যে জিয়ার রেজিগনেশন গ্রহণ করা। 2 নম্বর হচ্ছে গিয়ে খালেদ মোশাররফকে চিফ হিসেবে অ্যাপয়েন্ট করা, এন্ড 3 নম্বর একটা তদন্ত কমিটি, জেল হত্যার বিচারের জন্য একটা তদন্ত কমিটি গঠন করা, এন্ড সবার লাস্টেরটা হচ্ছে ওনার খন্দকার মোশতাকের নিজের রেজিগনেশন। এই সবকিছু করে খন্দকার মোশতাক দৃশ্যপটের বাইরে। আচ্ছা, পরে তারপরে তখনও কিন্তু নেগোসিয়েশন চলছে। আচ্ছা, তখন কে ইয়ে করবে, তখন খুঁজে বের করা হলো বিচারপতি সায়েমকে, যে সায়েমকে ওনাকে রাজি করা হলো যে হি উইল কাম এন্ড টেক ওভার। এগুলো যখন হচ্ছে, ততদিনে 5 তারিখ থেকে আরেকটা গ্রুপ অ্যাক্টিভেট হয়ে গেল, কর্নেল তাহেরের গ্রুপ। হ্যাঁ, ওনাদের যে বিপ্লবী সৈনিক গণবাহিনী জাসদ, তারা দেখলো যে এখন ময়দান ফাঁকা। কারণ দেখেন, এটা তো প্রকৃতির নিয়ম যে কেউ শূন্যস্থান পছন্দ করে না, ময়দান ফাঁকা। দে ওয়ান্টেড টু ইউজ এই যে ভ্যাকিউমটা, তারা ফিল আপ করার চেষ্টা করলো, কিন্তু এই ভ্যাকিউমটাকে ফিল করার জন্য তাদের যে মানে যে জনসমর্থন দরকার, সেটা তো তাদের নাই। তো দে ওয়ান্টেড আ ফিগার হেড, আ পোস্টার বয়, একটা পোস্টার বয় তাদের দরকার ছিল, যাকে সবাই চিনে এবং যার জনপ্রিয়তাটাকে কাজে লাগায় পেছন থেকে তারা তাদের কাজ করতে পারে। এন্ড দে ডিসাইডেড, ওকে, এই পোস্টার বয়টা কি হবে, এটা হবে জিয়াউর রহমান। এখন মজার ব্যাপার দেখেন, সেখানে একটা কথা বলি, হ্যাঁ সাফায়াত, আমি জানি যে আমি ইমতিয়াজ ইজ রাশিং ফর টাইম, আমরা একটু কথা চলে যাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট। ও খালেদ মোশাররফ যেদিন আর্মি চিফ হলেন নভেম্বরের 5 তারিখে মনে হয়, তারপর দিন তার ভাই আওয়ামী লীগের এমপি রাশিদ মোশাররফ, তার মা, কিছু পুরনো আওয়ামী লীগের লোক নিয়ে ঢাকাতে প্রথম আওয়ামী লীগের পক্ষে একটা মিছিল হলো। সুতরাং যা হলো যে এই খালেদ মোশাররফ ওয়াজ নট doing anything for pro-Awaमी League, but his coup was perceived, একটা পারসেপশন ক্রিয়েট হয়ে গেল যে খালেদ মোশাররফ ভারতের অনুপ্রেরণায় একটা কাউন্টার কু করছে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে, এমন একটা পারসেপশন ক্রিয়েট হলো। এবং কর্নেল তাহের টিম এই যে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে দিচ্ছে, এই ভিতরটাকে কাজে লাগিয়ে হি স্টার্টেড মেকিং দ্য সোলজার্স অ্যাংরি, agitation. India Juju Taher used India Juju more ferociously than any other army-based politician in Bangladesh history. রাইট। তো এইটা করে মানে এটাই তখন তাকে দেখা, মানে এবং খালেদ মোশাররফ নিজেও কিন্তু বুঝেছেন, উনি যখনই দেখলেন পরের দিনের পেপারে যখন এই ছবি চলে আসছে যে তার মা এবং তার ভাই মিছিল করছেন, উনি কিন্তু ইয়ে করলেন যে তার মাকে ফোন করে, যে মা তুমি তো আমাকে শেষ করে দিলে। উনি নিজেও বুঝতে পারছিলেন যে এটা ওনার জন্য একটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ তৈরি হয়ে গেল। তো তারপরে যেটা হলো যে কর্নেল তাহের এই দিয়ে আবার উনি তখন আর্মির ভিতরে ওনার গণবাহিনীর যে সৈনিকদেরকে দিয়ে আর্মির ভিতরে একটা বিশাল একটা অ্যাজিটেশন তৈরি করার চেষ্টা করছেন। হ্যাঁ, এবং তখন তাদের মনে হলো যে না, উই অলসো নিড এ ফিগার হেড। এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন, such was Zia's popularity, everyone wanted to use his popularity, everyone wanted to use him as figurehead. ওই ডালিম মানে ফারুক রশিদের গ্রুপটা, তারাও জিয়াকে চাচ্ছিল, এই খালেদ যে যারা তাহেরের গ্রুপ, তারাও চাচ্ছিল, সবাই জিয়াকেই চাচ্ছিল। কারণ তারা সবাই জানে যে জিয়ার মতো পপুলারিটি অন্য কারো নাই। খালেদ মোশাররফ বুঝছিল যে জিয়াউর রহমান থাকলে খালেদ মোশাররফ হ্যাজ নো চান্স ইন আর্মি। So he was adamant to remove Ziaur Rahman. Ziaur Rahman was so much in control of সাধারণ সৈনিকদের their mindset. খালেদ মোশাররফ বুঝছিলেন যে এই লোক থাকলে I have no opportunity to control army. So everyone know he was the most influential man in the army at this point. এবং এখানে একটা জিনিস কি দেখেন, কেউই কিন্তু খালেদ মোশাররফ বা জিয়াউর রহমান কেউই কিন্তু একজন আরেকজনকে মেরে ফেলতে চান নাই। খালেদের প্ল্যান ছিল যে জিয়াকে, এটা সবকিছু ওয়ান্স দ্য ডাস্ট সেটলস, জিয়াকে
ইউএনএ আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ করে পাঠিয়ে দেওয়া হবে দেশের বাইরে। আবার জিয়ারও কিন্তু এরকম কোনো ইয়ে ছিল না, কারণ আচ্ছা ওইটা পরে আসতেছে, আমি বলছি একটা একটা। সরি মির্জা ভাই, আমাদের আমরা সময় বেশি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, It's a 1 very ঘন্টা important হয়ে গেছে discussion. আমাদের। It's 10 very মিনিট important বাকি আছে। discussion. হ্যাঁ, আচ্ছা, তো তারপরে যেটা হলো যে কর্নেল তাহের যখন উনারা আসলেন, এসে উনারা দৃশ্যপটে ঢুকলেন এবং দেখেন সবাই, কর্নেল তাহের কিন্তু এর ভিতরে উনি বঙ্গভবনেও কিন্তু একাধিকবার গিয়েছেন। অর্থাৎ কর্নেল খালেদ মোশাররফের গ্রুপের যারা তার ততদিনে তো তারা বঙ্গভবনের কন্ট্রোলে, কারণ খন্দকার মোশতাক অলরেডি দৃশ্যপটের বাইরে। উনি কিন্তু সব জায়গাতেই কর্নেল তাহের উনি যাতায়াত করছেন, উনি কিন্তু যাওয়া আসা করছেন। তো এরপরে যেটা হচ্ছে যে ঠিক আছে, উনি ততদিনে ঠিক করে ফেললেন যে 6 তারিখে রাত্রে বেলা দিবাগত রাত শেষে বেলা একদম 7 তারিখের প্রথম প্রহরেই উনি হচ্ছে গিয়ে একটা ইয়ে লঞ্চ করবেন। এদিকে ক্যান্টনমেন্টে যেটা হচ্ছে ২ টা ইউনিট, ফার্স্ট বেঙ্গল ল্যান্সার অ্যান্ড 2 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, এই ২ টা ইউনিট যাদেরকে 15ই আগস্টে ব্যবহার করা হয়েছিল, হ্যাঁ? এই যে পুরা 15ই আগস্টের এই অ্যাসাসিনেশন এ যে ব্যবহার করা হয়েছিল এই ২ টা ইউনিটকে, এই ২ টা ইউনিটের তখন সৈনিকদের ভিতরে চরম একটা আতঙ্ক কাজ করছে। এবং এই আতঙ্কটা বেড়ে গেল কখন? যখন তাদের সব অফিসাররা দেশ ত্যাগ করে চলে গেল। হ্যাঁ? তাদেরকে তো থাইল্যান্ডে পাঠায় দেওয়া হলো। কারণ তাদের কাছে মনে হলো যে নাও উই আর অরফানস। আমাদেরকে তো দেখার কেউ নাই। কারণ যারা মেইন ঘটনার কুশলীরা ওনারা তো দেশের বাইরে চলে গেলেন। এখন তাদের কাছে মনে হলো যে এখন হু উইল সেভ আস? তো তখন যেটা হলো, এখানে একটা মজার, এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যে 2 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এই ইউনিটটা কিন্তু রেইজ হয়েছিল মুক্তিযুদ্ধের সময় জিয়ার যে জেড ফোর্স এর আন্ডারে। তখন এটা একটা ব্যাটারি, রসনারা ব্যাটারি বলে একটা ব্যাটারি, মানে আর্টিলারি ইউনিটে ৩ টা ব্যাটারি থাকে। ৩ টা পাপা কিউবেক রোমিও PQR, ৩ টা ব্যাটারি মিলে একটা আর্টিলারি রেজিমেন্ট হয়। তো এই 1/3 একটা ব্যাটারি হিসেবে এই ইউনিটটা রসনারা ব্যাটারি হিসেবে রেইজ হয়েছিল মুক্তিযুদ্ধের পরে। এই পুরা ফুল ব্যাটারি তখন এটা পূর্ণাঙ্গ রেজিমেন্ট হিসেবে এটা আত্মপ্রকাশ করে। এটা তখন 2 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি হয়ে যায়। তো ন্যাচারালি জিয়া ছিলেন তাদের যুদ্ধকালীন কমান্ডার। জিয়ার প্রতি এই ইউনিটে যারা মুক্তিযুদ্ধের মানে সিনিয়র সৈনিকরা যারা ছিলেন, যারা মুক্তিযুদ্ধের সময় ছিলেন, তো তাদের তো একটা ডেফিনিটলি তাদের একটা সফট কর্নার জিয়ার প্রতি আছে। প্লাস জিয়া ওয়াজ দি চিফ। জিয়াকে একজন মানে মানে যিনি অ্যাপয়েন্টেড চিফ তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা তো আর্মির সাধারণ সৈনিকরা কেউই মেনে নিতে পারছে না। তো সবকিছু মিলায় তখন 2 ফিল্ড এন্ড এই যে বেঙ্গল ল্যান্সার তারা চিন্তা করলো যে না, আমাদেরকে যদি কেউ বাঁচাতে পারে ইটস জিয়া। উই হ্যাভ টু গেট হিম। উই হ্যাভ টু গেট হিম আউট। তো তখন তারা কি করলো, এবং 2 ফিল্ডের লোকেশন এন্ড জিয়ার যে বাসা, যে মইনুল রোডের যে বাসাটা ছিল খুব কাছাকাছি। 2 ফিল্ড এন্ড 4 বেঙ্গল যেখানে খালেদ মোশাররফের হেডকোয়ার্টার, এটা একদম কো-লোকেটেড। একটা ইউনিট থেকে আরেকটা হয়তো জাস্ট এই 10-20 গজ দূরে। একদম মানে কো-লোকেটেড। আর জিয়ার বাসাটা ওইখান থেকে অল্প একটু দূরে, কয়েক মিনিটের হাঁটা রাস্তা। সেখানে আমার একটু ইয়ে আছে, মানে এটা একটু ক্লারিফিকেশন করা দরকার। এই যে 2 ফিল্ড, ওইটা যে ইউনিটটা জিয়া বাসা গেল, we need to again know why, what motivated them, who led them, who was the leader, and what was the main motivation behind that, behind the such a completely unexpected move. It came out of nowhere, and that changed the history of Bangladesh. We need to Right. know more, a little bit more about from you. এটা হয়েছিল যে ওই যে যেটা বলছিলাম যে 2 ফিল্ডের সৈনিকদের তাদের মেইন মোটিভেশন ছিল যে উই নিড টু গেট আওয়ার চিফ আউট। কারণ ফার্স্ট অফ অল জিয়া তাদের মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। 2 ফিল্ড তো কি রসনার ব্যাটারি ছিল জেড ফোর্স এর আন্ডারে। তো জিয়ার এই পরিণতিটা, জিয়াকে এইভাবে সরায় দেওয়াটা তারা মেনে নিতে পারছেন, নাম্বার 1। নাম্বার 2, তাদের সব অফিসাররা দেশ ত্যাগ করে চলে গেছে। তাদের কাছে তারা আতঙ্কে যে এখন তো 15ই আগস্টের যে ঘটনা, এটার কারণে তখন আমাদেরকে মানে দেন উই আর ইন ট্রাবল। আমাদেরকে তো বাঁচানোর কেউ নাই। আচ্ছা, এন্ড শাফায়েত, এখানে জাস্ট টু কাট ইন, জাস্ট একটা হিস্টোরিক্যাল পয়েন্ট অর ক্লারিফিকেশন আমি করছি আর কি, যে আপ আনটিল 1975 পাকিস্তানের মধ্যে যত মিলিটারি কু হয়েছে, দে ওয়ার অল টপ ডাউন, জেনারেলরা কু করেছে, রাইট? মানে আইয়ুব খানের কু, ইয়াহিয়া খানের কু এন্ড অল অফ দিস থিংস। সো আর্মি অফিসার্স বা আর্মির সিপাহী যারা, জওয়ান যারা, সোলজার্স, দে ফলো অর্ডার, দে আর ট্রেন টু ফলো অর্ডার, এন্ড দে নো যে জেনারেল বলছে martial law, and martial law হইছে, and I am doing what I was supposed to do. I was ordered to do something. এরকম যে তারপরে যারা অর্ডার দিছে, তারপরে তারা অর্ডার দিয়ে তারপরে তারা পাল্লায় চলে গেছে, দিস ইজ সামথিং কমপ্লিটলি নিউ। মানে 75 এর নভেম্বরের আগে দিস হ্যাড নেভার হ্যাপেন। সো এই যে যারা জওয়ান ছিল তারা তো ন্যাচারালি খুবই ইয়ে হবে, যেরকম যে আমাদের অফিসাররা আমাদেরকে অ্যাবান্ডন করে চলে গেছে, হোয়াট উড হ্যাপেন টু আস? উই ওয়ার ফলোইং অর্ডারস। আমরা তো শেখ মুজিবকেও মারতে চাই নাই, কাউকেই কিছু করতে চাই নাই। উই ওয়ার সোলজার্স. Our officers told us to go and do XYZ, and that's what we did. So they were naturally very afraid of repercussion. Right. তো এখন যেটা হলো যে এটা আরেকটা, এন্ড থার্ড যেটা এখন যেটা আবার যে জাসদ,
বা তারা গণবাহিনী তারা যেটা চায় যে এই পুরো ক্রেডিটটা তারা নিয়ে নিতে চায় যে না এটা সব আমরাই করেছি। তাদের একটা ভূমিকা ছিল অ্যাজিটেশন, যে তারা, কারণ তারা তো তাদের এজেন্ডা, যে তাদের এজেন্ডা হচ্ছে কি তারা ক্ষমতার এই যে এই ভ্যাকুয়ামটা তারা ফিল ইন করবে, আর এই জন্য তাদের একটা ফিগার হেড দরকার, যেটা তারা ঠিক করলো যে ওকে জিয়া উড বি আওয়ার পোস্টার বয়। এই জন্য তারা তখন আর্মির ভিতরে তারা আবার সৈনিকদেরকে অ্যাজিটেট করছে যে না এরকম আমরা 7 তারিখের প্রথমে এরকম ইয়ে করবো, আমরা সব ইউনিট থেকে গোলাগুলি করতে করতে বের হয়ে আসবো, and আমাদের প্রথম কাজ হবে জিয়াকে তার বাসা থেকে বের করে নিয়ে আসা। এখন বাসা থেকে বের করে নিয়ে আসা, কিন্তু জিয়ার বাসার সবচেয়ে কাছের ইউনিট হচ্ছে টুফিল্ড। টুফিল্ডের তখন সমস্ত অফিসার চলে গেছেন, শুধু একজন বাদে, মেজর মহিউদ্দিন। উনিও 15 আগস্ট গ্রুপের একজন, কিন্তু উনি কোনো একটা কারণে উনি দেশ ছেড়ে যান না। হি ওয়াজ দি অনলি অফিসার লেফট এট দ্য ইউনিট। উনার নেতৃত্বে তখন টুফিল্ডের সৈনিকরা গেল, গিয়ে একদম পুরো গেট ভেঙে, এখন মজার ব্যাপার হচ্ছে জিয়াকে যে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল, এই হাউস অ্যারেস্টের কাজে তখন নিয়োজিত ছিল ফার্স্ট বেঙ্গল। হ্যাঁ, আমাদের যারা সিনিয়র টাইগার্স, ফার্স্ট বেঙ্গল। ফার্স্ট বেঙ্গলের কিন্তু এগেন সৈনিকদের এখানে কোনো ইয়ে নাই, তাদের নিজেদের এখানে কোনো রকমের তাদের হ্যাঁ না কিছু নাই, তাদের অফিসাররা তাদেরকে আদেশ করেছে, তারা তাকে হাউস অ্যারেস্ট করে রেখে দিয়েছে। এখানে তাদের সৈনিকদের কিন্তু কোনো এখানে কোনো ইচ্ছা অনিচ্ছা নাই। তো এটা বোঝা যায় যখন টুফিল্ডের সৈনিকরা গেল ওই বাসায়, কেউ কোনো বাধা দেয় নাই, তারা সুন্দর ঢুকে গেট ভেঙে ভিতরে ঢুকে গেছে, ঢুকে জিয়াকে একদম পুরো জিয়াকে কাঁধে করে একদম চ্যাংদোলা করে, স্যার আপনাকে আমরা, মানে জিয়া বলছেন যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। খালেদ এবং বেগম জিয়া উনি তখন আতঙ্কে, উনি তো প্রথমে ভাবছেন যে গেট ভেঙে ঢুকে নিয়েছে, মনে হয় মেরে ফেলবে। তখন বলছেন যে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন, যে না, তখন বলছেন ম্যাডাম আপনি চিন্তা করবেন না, তাকে আমরা উনি আমাদের চিফের জায়গাতেই নিয়ে যাচ্ছি। তো তাকে তখন কাঁধে করে নিয়ে গেল। এন্ড এখানে আবার আরেকজন ব্যক্তি এখানে খুবই এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। ফোর বেঙ্গলের যিনি অ্যাকচুয়াল সিও ছিলেন, কমান্ডিং অফিসার ছিলেন, তখন লেফটেন্যান্ট কর্নেল AJM আমিনুল হক বীরুত্তম। Yaminul Haq Shah. He played a crucial role on that time. He was the most important man at the time. কর্নেল আমিন, উনি তখন উনি বেসিক্যালি মুক্তিযুদ্ধের সময় 8 বেঙ্গলের সিও ছিলেন। মুক্তিযুদ্ধে 8 বেঙ্গলের সিও হিসেবে যুদ্ধ করেন। যুদ্ধের পরে ওনাকে 4 বেঙ্গলের কমান্ড দেওয়া হয়। উনি তখন, এবং যখন খালেদ মোশাররফ যখন 4 বেঙ্গলের ইয়েটা করলেন, 4 বেঙ্গলের সামনে হেডকোয়ার্টার বসালেন, আমিনুল হক অনেকটা উনি নেতৃত্ব হারা হয়ে গেছিলেন, যে উনার ইউনিটে এসে এগুলা করা হচ্ছে, উনাকে সবকিছুর লুপের বাইরে রাখা হচ্ছে, উনি জাস্ট এক কোনায় বসে থাকেন, উনার এখানে বেসিক্যালি উনার কোনো ভূমিকা নাই। তো কারণ তখন একটা পারসিভড একটা আইডিয়া ছিল যে উনি জিয়ার পক্ষের লোক, এই জন্য উনাকে, মানে উনার ইউনিটেই সবকিছু হচ্ছে, কিন্তু উনাকে এক কোনায় বসে উনাকে কোনো কিছুতে ইনভলভ করা হয় নাই। তো উনি তখন হি প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। উনিও তখন কিন্তু আসলেন, এসে ফার্স্টেই হচ্ছে গিয়ে যখন ওনার সাথে দেখা হলো রাস্তায়, যে জিয়াকে যখন বের করা হচ্ছে রাস্তায় তাদের দেখা হয়ে গেল, এবং ওনার সাথে ওনার একজন স্টাফ অফিসার ছিলেন, তখন দিদেন লেফটেন্যান্ট কামরুল হাসান ভূঁইয়া, পরবর্তীতে মেজর। উনি অনেক মুক্তিযুদ্ধের অনেক বই লিখেছেন, আগে অনেক টক শো করতেন, উনি মারা গিয়েছেন গত 2018 সালে। তো আমি এটা উনার নিজের সরাসরি উনার ইন্টারভিউ, উনার বক্তব্য থেকেই এটা আমি রেফার করছি, যে উনি তখন কি করলেন, যে ওই জিয়ার ইউনিফর্মটা হ্যাঙ্গারে করে জিয়ার ইউনিফর্মটাকে উনি হাতে করে নিয়ে আসলেন। জিয়া তখন পাঞ্জাবি পাজামা পরা, নিয়ে তখন তাকে টুফিল্ডের সিওর অফিসে গিয়ে তাকে বসানো হলো। এখন দেখেন দুইটা জিনিস, টুফিল্ডের সৈনিকরা তাদের মোটিভেশন হচ্ছে যে ওকে আমরা চিফকে উদ্ধার করে আমাদের ইউনিটে নিয়ে আসছি। গণবাহিনীর সৈনিকরা যারা এটাতে তারা আসছিল, তাদের কিন্তু কাজ এখানে শেষ না। তাদের কাজ হচ্ছে যে, প্রথম কাজ হচ্ছে কি জিয়াকে বের করে নিয়ে আসে, এন্ড পরবর্তীতে জিয়াকে এখান থেকে এলিফ্যান্ট রোডে কর্নেল তাহেরের যে বড় ভাই সার্জেন্ট আবু ইউসুফ, এয়ারফোর্সের একজন সৈনিক ছিলেন, তার বাসায় নিয়ে যাওয়া। এটা ছিল তাদের প্ল্যানের সেকেন্ড পার্ট, which ultimately they could not succeed. এই কাজটাতে তারা করতে পারলো না। যে যখন বাহিনীর লোকজনদেরকে পাঠানো হলো যে যাও এখন চিফকে নিয়ে আসো এখানে, এবং তারা পারলো না, কারণ ততক্ষণে জিয়া গিয়েই, উনি তখন যত সিনিয়র অফিসার ছিলেন, যাকে যেখান থেকে পারছেন সবাইকে বলুন তোমরা নিয়ে আসো, তারা নিয়ে আসলেন, এবং এদের ভিতর থেকে জিয়াকে তখন বের করা গেল না। কারণ 4 বেঙ্গলের তখন এই যে সিও কর্নেল আমিন, উনি উনার নিজস্ব কিছু সৈনিক এবং উনার অনুগত, এবং সেকেন্ড বেঙ্গলের টুফিল্ড রেজিমেন্ট আর্টিলারির যিনি সুবেদার মেজর ছিলেন, আরেকজন খুব ইম্পর্টেন্ট ব্যক্তি এই জায়গায়, সুবেদার মেজর আনিস। বেসিক্যালি এই দুইটা মানুষ, সুবেদার মেজর আনিস এন্ড কর্নেল আমিন, এই দুজন ব্যক্তি জিয়াকে একদম পুরা, মানে জিয়ার ছায়ার মতো জিয়াকে ঘিরে রাখছে। মানে আমি কথাটা আবার আমি রিপিট করছি, মানে ওই সময়টা, ওই ক্রুশিয়াল টাইমটা 7 নভেম্বর, কর্নেল আমিন হি ওয়াজ এ শ্যাডো অফ জিয়া। উনি জিয়ার সঙ্গে লেগেছিলেন তার স্মল ফোর্স নিয়ে, এবং তারপরে দুদিন যা হয়েছে, কর্নেল আমিন ওয়াজ উইথ হিম, লাইক পুরো আগলে রেখেছেন, এবং এভরি মুভ জিয়াকে HQ-তে নিয়ে গিয়ে যে থাকলেন, কর্নেল আমিন প্লেড এ ক্রুশিয়াল রোল। আর একটা কথা আমি তাকে বলছি, যে আমাদের সবার প্রিয় তাহের সাহেব, আমাদের
বাংলাদেশ সরকারের প্রিয়, বাংলাদেশের বামপন্থী ভারতপন্থী পলিটিশিয়ানদের প্রিয়, Taher was agitating the army of India Juju, ইন্ডিয়া চলে যাচ্ছে, ইন্ডিয়া হাতকে দেশ রক্ষা করতে হবে, এবং he was putting the India fear among soldiers. That was Taher's main point. Nothing was বামপন্থা ওই Pol Pot theology was not his, all that was his inside his mind, but he was speaking about India fear. India যদি ছিলেন to create the agitation in the rank and file of the soldiers. এটা Right. আমাদের বলতে হবে বারবার এক কথা। তো এইখানে গিয়ে যেটা হলো যে একদম কর্নেল আমিন, এবং বেসিক্যালি আমি কিন্তু কর্নেল আমিনের ছেলে এবং মেয়ে এই দুজনের সাথে আই এম ভেরি ক্লোজ, এবং ওনাদের সাথে আমি লম্বা ওনাদের ফোন ইন্টারভিউ আমি নিয়েছি, এবং ওনারাও ওনাদের বাবা কর্নেল আমিন তো সেই 2011-তে উনি মারা গিয়েছেন। তো আনফরচুনেটলি ওনার সাথে ওনার জীবিত অবস্থায় আমি কথা বলতে পারি নাই, বাট ওনার ছেলেমেয়েরা ওনার মুখ থেকে যা শুনেছে, এবং তাদের দুইজনেরই আমি অনেক লম্বা ইন্টারভিউ আমি নিয়েছি। তো এই সময়টাতে যে উনি একদম ছায়ার মতো আগলে রাখতেন, এবং যার কারণে জিয়াকে টুফিল্ড থেকে এই যে গণবাহিনীর লোকজন তারা বের করতে পারলো। তো যখন বের করতে পারলো না, এই যে, এবং এখানে আরেকটা যেটা প্রপাগান্ডা, যেটা যে কর্নেল তাহের উনি ওনার খোড়া পা নিয়ে লাঠিতে ভর করে ঠুকঠুক করে উনি নাকি খোঁড়াতে জিয়াকে উদ্ধার করতে চলে এসেছিলেন। উনি আসেন নাই। যখন তার গণবাহিনীর লোকজন জিয়াকে টুফিল্ড থেকে বের করতে পারলো না, তখন উনি আসলেন জিয়াকে বের করার জন্য, জিয়াকে উদ্ধার করতে আসেন নাই। উনি আসছিলেন জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে একটা কোনোভাবে বের করে উনার কবজায় নিয়ে যাওয়ার জন্য। তখন উনি কি করলেন, উনি এসে বারবার বলছেন যে ওকে স্যার, আপনাকে এখন যেতে হবে রেডিওতে স্পিচ দেওয়ার জন্য, কারণ উনি এসে ওই তখন সবাই তো হচ্ছে যে ঠিক আছে একটা ঘটনা ঘটে গেছে, এখন জিয়াকে তো রেডিওতে স্পিচ দিতে হবে, যে দেশের মানুষ তো চরম উৎকণ্ঠায়। ওই 3 তারিখ থেকে 7 তারিখ বলেছিলেন শাফাত, জাস্ট টু কাট ইন, প্রথমে বলেছিলেন যে শহীদ মিনারে আসতে হবে, শহীদ মিনারে শহীদ মিনার was the main issue. I'm not a politician, I'm not going to public meeting. Exactly. তখন বললেন যে ঠিক আছে তাহলে রেডিও বাংলাদেশে চলেন, শাহবাগে তখন যে রেডিও স্টেশন ছিল যে সেখানে আসেন, ওখান থেকে একটা স্পিচ দিতে হবে। মানে উনি প্রথমে জিয়া রিফিউজ, যে না দেখো আই এম এ মিলিটারি ম্যান, আই এম নট এ পলিটিশিয়ান, আমি শহীদ মিনারে ভাষণ দিব না। হ্যাঁ, তো তখন বললেন তাহলে টু বেতার, আপনি ওখানে গিয়ে ভাষণ দেন, এবং তখন ওনারা ভাষণ লিখলেন। ভাষণ যখন লেখা শেষ, তখন বললেন যে ওকে স্যার লেটস গো। তো তখন বলে ওনারা দাঁড়ায় গেছেন, এবং তখন এখানে হচ্ছে গিয়ে কর্নেল আমিন উনি তখন থামালেন যে স্যার ওয়্যার টু, কোথায় নিয়ে যাচ্ছেন? তখন বলছে কেন, দ্য চিফ হ্যাজ টু ডেলিভার হিজ স্পিচ ইন বেতার, ওনাকে তো নিয়ে যেতে হবে। তখন এই যে জিয়ার কাঁধে হাত দিয়ে কর্নেল আমিন চাপ দিয়ে আবার ওনাকে চেয়ারে বসায় দিলেন, যে অ্যাবসলিউটলি নট, এইরকম দি ল এন্ড অর্ডার সিচুয়েশন ডাজন্ট পারমিট ইউ টু গো। চিফ, আপনি ক্যান্টনমেন্টের বাইরে আপনি কোথাও যেতে পারবেন না। আপনাকে যদি ওনার ভাষণ দিতে হয়, টেপ রেকর্ডার নিয়ে আসেন, এখানে ভাষণ রেকর্ড করেন এন্ড দেন ব্রডকাস্ট। এবং এটা নিয়ে তখন জিয়ার সাথে কর্নেল আমিন এবং কর্নেল তাহের এই দুজনের ভিতরে একটা চরম একটা তখন হিটেড একটা এক্সচেঞ্জ তখন হয়, একটা হিটেড কনভারসেশন। এবং সেই কনভারসেশনের এক পর্যায়ে কর্নেল আমিন তখন মুখের উপরে ইয়েকে বলে দেন কর্নেল তাহেরকে, যে স্যার আপনারা, কর্নেল তাহের তো কর্নেল আমিনের সিনিয়র, যে স্যার আপনারা তো ইন্ডিয়ার বি টিম। হ্যাঁ, তখন এই যে এগেন আরেকজন যে মানুষটার কথা বলছিলাম, সুবেদার মেজর আনিস, উনি তখন এসে খুব স্ট্রংলি তখন করে বললেন যে কর্নেল তাহেরকে, যে স্যার আপনি এখন এখান থেকে চলে যান। তখন কর্নেল তাহের আবার পাল্টা রিপ্লাই করতেছেন যে আপনি কি চেনেন আমাকে, আপনি কে? আমি বলছি জি স্যার আমি চিনি আপনাকে, বাট এখন আপনি এখান থেকে চলে যান। এই তখন, এবং তখন আবার যে ইয়ের সাথে কর্নেল তাহেরের সাথে তার যে দুই ভাই, যে ওয়ারাসাত হোসেন বেলাল, আর ওই যে জাহাঙ্গীরনগরের ছিলেন যে আনোয়ার হোসেন, আনোয়ার, হ্যাঁ, এই দুইজন এসে জিয়াকে তারা দুই পাশ থেকে কাঁধে ধাক্কা দিয়ে জিয়াকে ওখান থেকে বের করার চেষ্টা করতেছিলেন, কিন্তু ওই এগেন কর্নেল আমিন এন্ড সুবেদার মেজর আনিস, এই দুইটা মানুষের দৃঢ়তার কারণে তারা সেখান থেকে জিয়াকে বের করতে পারেন নাই। আলটিমেটলি কি এটার বলার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে কর্নেল তাহের কিন্তু জিয়াকে উদ্ধার করতে আসেন নাই, উনি জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে নিজের কবজায় নিয়ে যেতে, কারণ ওনার প্ল্যান ছিল রেডিও স্টেশনে নিয়ে যাবেন। রেডিও স্টেশন অলরেডি তার নিজের কর্নেল তাহেরের অনুগত সৈনিকদের দখলে ছিল, ওখান থেকে জিয়াকে টোটালি তার কবজায় নিয়ে যাওয়া হবে। This was the plan. Also there was a possibility that he might have been assassinated at some point by some way. এটা তো যেহেতু ঘটনাই সেটা বলতে পারছি না। যদি জিয়া যদি এগ্রি না করতেন, that would I mean, like, these there had already been several killings 7 তারিখ সকালে already, এবং several officers had been killed. So কাজেই জিয়া যদি ওই মুহূর্তে রাজি না হতেন,
এই Right. ঘটনায় প্রথম যে অফিসার কিলিং এর যে এটা শুরু হলো সেটা হলো 7 তারিখ সকালে। কখন? এই যে যখন কর্নেল তাহের জিয়ার এখানে বসা। কারণ বসা। ততক্ষণে খালেদ মোশাররফকে খোঁজা হচ্ছে। কারণ জিয়া যখন প্রথম প্রহরে যখন বের হইলেন, সেই গভীর রাত্রে রাত 2টা-3টা তখনই কিন্তু জিয়া ওয়াজ লুকিং ফর খালেদ মোশাররফ, যে খালেদ কোথায়? কোথাও উনি বঙ্গভবনে ফোন করলেন, খালেদ মোশাররফ ওখানে নাই। কারণ খালেদ যখনই প্রথমে ক্যান্টনমেন্টে 7 তারিখের গোলাগুলির খবর পেয়ে বঙ্গভবনে যখন পেলেন, পাওয়ার সাথে সাথেই খালেদ মোশাররফ উনার সাথে কিছু লোকজনকে নিয়ে এই যে ব্রিগেডিয়ার কর্নেল হুদা এন্ড ইনার সাথে হায়দার কোনো কারণ ছাড়া, হায়দার কারণ উনি কোনো কিছুতেই নাই। কারণ হায়দার 5 তারিখে ঢাকায় আসছিলেন বিয়ের মেয়ে দেখার জন্য, বিয়ের কনে দেখার জন্য। ওনারা তখন হিল ট্র্যাক্সে 13 আমি 13 বেঙ্গলের অফিসার। উনি কিন্তু কর্নেল হায়দার ইন দ্যাট সেন্স হি ইজ মাই সিও অ্যাজ ওয়েল। আমি নিজেরও আমার এটা আমার খুব কষ্ট লাগে যখন এই ঘটনাটা আমি যখন চিন্তা করি যে আমার একজন সিও উনি তখন ইয়ে থেকে আসছিলেন, হিল ট্র্যাক্স থেকে ঢাকায় এসেছিলেন। আই এম সরি, উনি 13 বেঙ্গল না, বাই দিস টাইম 8 বেঙ্গল। তখন উনি 13 বেঙ্গলের রেজিং সিও ছিলেন, বাট হিল ট্র্যাক্সে তখন উনি 8 বেঙ্গলের সিও ছিলেন। উনি ঢাকায় এসেছিলেন বিয়ের মেয়ে দেখা, কনে দেখার জন্য। কিন্তু জাস্ট খালেদ মোশাররফ উনার খুব ক্লোজ ছিলেন, মুক্তিযুদ্ধের সময় একসাথে যুদ্ধ করেছেন দেখে উনি কোনটা ইয়াতে ফোন দিয়েছিলেন, খালেদ বলছিলেন যে, "এই আসো তুমি আমার সাথে দেখা করো।" ওই বঙ্গভবনে যে গেলেন, উনি ওখানে আটকায় গেলেন। অ্যান্ড একসাথেই কর্নেল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল এটিএম হায়দার অ্যান্ড কর্নেল হুদা। অ্যান্ড এর সাথে হচ্ছে কি ওই যে স্কোয়াড্রন লিডার লিয়াকত, উনারা কয়েকজন, অ্যান্ড ব্রিগেডিয়ার নুরুজ্জামান, রক্ষী বাহিনীর তখন যিনি ডিরেক্টর ছিলেন। ইনারা তখন একসাথে বঙ্গভবন থেকে বের হয়ে গেছিলেন। বের হয়ে প্রথমে উনারা কাঁঠাল বাগানে সম্ভবত উনার একজন ইয়ের আত্মীয়ের বাসায় যান, গিয়ে উনারা ইউনিফর্ম চেঞ্জ করেন। ইউনিফর্ম চেঞ্জ করে দেন উনারা ইয়ের দিকে যাচ্ছিলেন, সাভারের দিকে যাচ্ছিলেন। সাভারে তখন কারণ ইয়ের তখন মনে হলো যে রক্ষী বাহিনীর ওখানে চলে যাই। তো পথে শেরে বাংলা ওই যে আসাদ গেটের কাছে উনাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পরে তখন কি হলো, আসাদ গেটের খুব কাছেই হচ্ছে কি এমপি হোস্টেল, 10 বেঙ্গল ওখানে আছে। তো তখন খালেদ মোশাররফ, এটিএম হায়দার এন্ড কর্নেল হুদা ওনারা হেঁটে হেঁটে তখন 10 বেঙ্গলে চলে গেলেন ইয়েতে, এই যে 10 বেঙ্গলের কাছে। কারণ 10 বেঙ্গলের প্রতি তার খালেদ মোশাররফের একটা বিশ্বাস আস্থা আছে। উনার নিজের ইউনিট, উনি এই ইউনিটটাকে রেজ করেছেন। উনি রংপুর থেকে নিয়ে আসছিলেন। আর এই ইউনিটের ব্রিগেড কমান্ডার হচ্ছেন কর্নেল হুদা। তো এই কারণে উনারা তখন হেঁটে হেঁটে 10 বেঙ্গলে চলে গেলেন। আর একমাত্র নুরুজ্জামান, ব্রিগেডিয়ার নুরুজ্জামান উনি আরেকটা গাড়ি নিয়ে, উনার 2 জন বডিগার্ড ছিল, উনি সরাসরি চলে গেলেন সাভারে রক্ষী বাহিনীর ক্যাম্পে। আচ্ছা, যার কারণে উনি বেঁচে গেলেন। উনারা তখন যে 10 বেঙ্গলে যে গেছেন, 10 বেঙ্গলে যাওয়ার পরে কিন্তু শুরুর দিকে সবকিছু নরমাল ছিল। সিও তাদেরকে তাদের থাকার ব্যবস্থা করলেন, তাদের সকালবেলা তারা কি করবে। এখন বাই দিস টাইম জিয়া তো মুক্ত। উনি সব জায়গায় খোঁজ খবর নিচ্ছেন। বঙ্গভবনে ফোন করলেন, বঙ্গভবনে উনি ইয়েকে খালেদ মোশাররফকে পাইলেন না। উনি পাইলেন কাকে? উনি পেলেন হচ্ছে গিয়ে ইয়েকে, কারণ সাফায়েত জামিলকে। সাফায়েত জামিলকে তখন উনি বললেন যে, খুব ইন্টারেস্টিং এখানে। উনি জিয়া বললেন যে, "লেটস ফরগিভ এন্ড ফরগেট। চলো ফরগিভ এন্ড ফরগেট, লেটস ইউনাইট দি আর্মি।" মানে জিয়া কিন্তু নিজেই একটা মানে ইয়ে করার চেষ্টা করলেন যে টু সেটল দ্য হোল থিং। কিন্তু reconcile with Khalid Musharraf. He wanted to reconcile with Khalid Musharraf. Yeah. না, তখন সাফায়েত জামিল ফার্স্টলি হি ফ্ল্যাটলি রিফিউজড যে না, যে আপনি বাঘের পিঠে, এবং একদম সরাসরি এটা আমি ওনার নিজের বই থেকে আমি কোট করছি। হ্যাঁ, যে আপনি বাঘের পিঠে সওয়ার হয়েছেন, আপনি আর নামতে পারবেন। আপনার কোনো কিছু করার হলে আপনি অফিসারদেরকে দিয়ে করতে পারতেন। আপনি সৈনিকদেরকে এখানে ইনভলভ করলেন কেন? সৈনিকদেরকে খেপিয়ে দিলেন কেন? হ্যাঁ, So he was accusing Zia because he thought that Zia was Taherer সাথে, and জি, that's like, he instigated the soldiers. So his রাইট। language was যে আপনি সৈনিকদেরকে খেপিয়ে দিলেন কেন? আপনি কিছু করতে চাইলে অফিসারদেরকে বলে সেভাবে করতেন। That was রাইট। his accusation. এইখানে যেটা হলো যে উনি হি ফ্ল্যাটলি রিফিউজড টু ওয়ার্ক উইথ জিয়া। আচ্ছা, তখনও কিন্তু খোঁজ নিচ্ছেন। এখন এদিকে 10 বেঙ্গল থেকে তখন ব্রিগেডিয়ার খালেদ উনি হচ্ছে গিয়ে 4 বেঙ্গলে ফোন করছেন। তো 4 বেঙ্গলে যখন ফোন করলেন, ফোনটা তখন ওখানে ওই যে এই যে যার কথা বলেছিলাম কামরুল হাসান ভূঁইয়া, উনি তখন লেফটেন্যান্ট কামরুল হাসান ভূঁইয়া, উনি ফোন তুললেন। উনার সাথে খালেদ মোশাররফের একটা কনভারসেশন হলো যে কি হচ্ছে, হ্যাঁ কামরুল হোয়াটস গোইং অন। তো কামরুল লেফটেন্যান্ট কামরুল যেটা ঘটেছে উনি সেটাই বললেন যে, স্যার জিয়া হ্যাজ বিন ফ্রিড, উনি এখন টু ফিল্ডের সিওর অফিসে আছেন, এইগুলো হচ্ছে। উনি তখন বললেন যে, এবং তখন পাল্টা যে স্যার আপনি কোথায়? বাট সেটার রিপ্লাই দিলেন না, উনি ফোন রেখে দিলেন। তো কর্নেল তখন লেফটেন্যান্ট কামরুল উনি দৌড়ায় তখন টু ফিল্ডের অফিসে গেলেন, গিয়ে তখন দেখেন যে জিয়া এন্ড ইয়ে কর্নেল আমিন বসে ওনারা যে স্পিচটা লিখছিলেন। তো গিয়ে বললেন যে, স্যার ব্রিগেডিয়ার খালেদ কল, হি র‍্যাং আপ। হ্যাঁ, ওনারা দুইজনেই, জিয়া এন্ড কর্নেল আমিন দুইজনেই চেয়ার থেকে উঠে গেলেন।
হ্যাঁ, হ্যাঁ, who rang up? স্যার ব্রিগেডিয়ার খালেদ he rang up. তো তখন ইয়ে বলছেন, কারণ কামরুল হাসান ভূঁইয়াকে জিয়া চিনতেন না। উনি তখন খালি র‍্যাংকটা দেখে বলতেছেন যে would you please tell him lieutenant next time if Khaled rings up যে he should report to me and please give him my word of honor that no damage would be done to him, no harm will be done to him. একদম জিয়া বললেন যে এখন my word. এখন এই কথাটা আবার আওয়ামী লীগ গভর্নমেন্ট স্পিন করে, যদি উনি হার্ম হবে না কেন বললেন যে নো হার্ম উইল বি ডান? ইট ওয়াজ দ্য মোস্ট ন্যাচারাল থিং টু সে, যে Khaled did the coup and Khaled's main demand was remove Zia. Now Zia is back as army chief. Zia trying to reconcile with Shafar Jamil, everyone, and it was the most natural thing for him to say, please tell Khaled I am in charge but no harm will be done to him. কিন্তু এটাকে নিয়ে আবার স্পিন করা হয়, সে কেন বললো, মানে everything whatever he said right mind, people take it the wrong way. এক্স্যাক্টলি। তারপরে যখন বাই দিস টাইম আবার 10 বেঙ্গলের ওনারা যে 10 বেঙ্গলে গেলেন, 10 বেঙ্গলের সিও ছিলেন কর্নেল নওয়াজেশ। কর্নেল নওয়াজেশ তারপরে জিয়াকে ফোন করে জানালেন যে হ্যাঁ এই তিনজন আমার এখানে আছেন। এখন এইখানে আবার কর্নেল নওয়াজেশকে, এটা আমি ব্রিগেডিয়ার জেনারেল মীর শওকত আলী উনার থেকে আমি রেফার করছি, উনার একটা ইন্টারভিউ থেকে, কারণ মীর শওকত আলী সেখানে উপস্থিত ছিলেন। উনি বলছেন যে জিয়া ক্লিয়ারলি হি অর্ডার্ড কর্নেল নওয়াজেশ যে সি টু ইট দ্যাট নাথিং হ্যাপেন্স টু দেম অ্যাট এনি কস্ট। At any cost, মানে you have to protect them. তখন আবার এদিকে এবং জিয়া তখন তার আশেপাশে যারা অফিসার ছিলেন তাদেরকেও এই কথাটা আমি সবাই ওখানকার উপস্থিত যারা ছিলেন সবাই এটা এই একই সাক্ষ্যই দিচ্ছেন যে উনি বলছেন যে there would be no retribution, there would be no bloodshed, no retribution, no one will be punished without proper trial. মানে জাস্ট অ্যাজ এ মিলিটারি অফিসার ওনার যার একজন তার এই ধরনের সিচুয়েশনে যে অ্যাপ্রোচটা হওয়ার কথা ছিল অ্যাজ এ মিলিটারি অফিসার, উনি ঠিক সেই অ্যাপ্রোচটাই নিলেন। বললেন যে না, নো ব্লাডশেড, মানে নো রিপ্রাইজাল, কিছুই হবে না এগুলা। যে আগে এটা প্রপার ট্রায়াল ছাড়া কোন রকম কিছু হবে না। ঠিক আছে, এটাই ছিল কিন্তু তার। এখন এই কনভারসেশন গুলা কর্নেল নওয়াজেশের সাথে যখন জিয়ার কনভারসেশন গুলা হচ্ছে, সেখানে কর্নেল তাহের বাই দিস টাইম হি ওয়াজ দেয়ার। উনি তখন হি ওভারহার্ড যে ঠিক আছে, ওকে 10 বেঙ্গলে তাহলে এখন এনারা আছেন। এই সময়টাতে কর্নেল তাহের আধা ঘন্টার জন্য উনি বের হয়ে গিয়েছিলেন এই সময়টাতে। এবং এটা কিন্তু আমি এখন বলা হয় এবং খুব দুঃখ লাগে যখন এখন দেখি যে কর্নেল হুদার মেয়ে উনি এখন এমপি হয়ে গেছেন, ওই যে মহিলা কোটার এমপি আওয়ামী লীগের, উনি এখন যখন এগুলা নিয়ে আবার মানে মামলা করছেন জিয়াকে করে, অথচ তার নিজের মা মিসেস নীলুফার হুদার লেখা বই থেকে আমি এটা কোট করছি। তার নিজের মা এটা বলে গেছেন যে এই সময়টাতে কর্নেল তাহের উনি আধা ঘন্টার জন্য ওখান থেকে বের হয়ে গিয়েছিলেন। উনি যেখানে ওনার খবর দেওয়ার উনি দিয়ে দিয়েছেন এবং এর কিছুক্ষণ পরে খবর আসলো যে টেন বেঙ্গলে এই তিনজন দে হ্যাভ বিন কিলড। হ্যাঁ, যে কর্নেল খালেদ, ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল হুদা এন্ড কর্নেল হায়দার, টিএম হায়দার। এখন এটা নিয়ে তিন ধরনের বক্তব্য আছে। একটা হচ্ছে কি যে গণবাহিনীর লোকজন তারাই গিয়ে এই কাজটা করেছে। সেকেন্ড যে বক্তব্যটা সেটা হচ্ছে গিয়ে গণবাহিনীর লোকজন গিয়ে 10 বেঙ্গলের যে সৈনিক তাদেরকে ইনস্টিগেট করেছে, কারণ এরাও সৈনিক 10 বেঙ্গলের সৈনিকদেরকে তারা ইনস্টিগেট করেছে যে হ্যাঁ তোমরা এরকম। এবং 10 বেঙ্গলের সৈনিকের ভিতরে তখন একটা ভয় ঢুকে গিয়েছিল যে তাদেরকে রংপুর থেকে নিয়ে আসা হয়েছিল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের কারণেই, উনি নিয়ে আসছিলেন। এখন যেহেতু খেলা পাল্টে গেছে, সবাই এখন জিয়ার পক্ষে, একমাত্র তারাই খালেদ মোশাররফের পক্ষে মানে পারসিভড যে তাদেরকে যেহেতু খালেদ মোশাররফ নিয়ে আসছিলেন, সো দি হোল আর্মি ইজ গোয়িং এগেইনস্ট দেম। এই ভয় থেকে তারাই তখন তাদেরকে মেরে ফেলেছে, এটা আরেকটা থিওরি বলা হয়। এন্ড আরেকটা যেটা খুব প্লজিবল থিওরি যেটা বলা হয় যে মেজর জলিল বা ক্যাপ্টেন জলিল বলে একজন মুক্তিযোদ্ধা অফিসার ছিলেন 10 বেঙ্গলে, উনি কিছু সৈনিকদেরকে নিয়ে 10 বেঙ্গলের কিছু সৈনিককে নিয়ে উনি এই কাজটা করেছেন এবং এইটার জন্য মূলত আঙ্গুল তোলা হয় জেনারেল মীর শওকত আলীর দিকে, যে ক্যান্টনমেন্ট থেকে একজন সিনিয়র অফিসার ফোন করে ইনস্টিগেট করেছিলেন এই মেজর জলিলকে এই ঘটনাটা ঘটানোর জন্য। এবং কেন বলা হয় তার কারণ ওখানে জেনারেল মীর শওকত আলী উপস্থিত ছিলেন এবং জেনারেল মীর শওকত আলী এন্ড ব্রিগেডিয়ার খালেদ এই দুইজন কিন্তু কোর্সমেট, এবং তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং রেষারেষি এটা আর্মিতে সর্বজন বিদিত ছিল, সবাই জানতেন। তো যাই হোক, এবং সো এখানে এবং সেখানে যে এটা উই নিড টু ক্লারিফাই, যে দুজনের নাম আসে ক্যাপ্টেন জলিল, আমাকে কর্নেল হায়দারের বোন ডক্টর সীতারা হায়দার উনি বলেছেন দে নো অফ ক্যাপ্টেন জলিল's name, and another captain's name also was involved with him was Captain Hafiz.
None of the Jalil and Hafiz are the famous Major Jalil and Major Hafiz we know. They are two different Jalil and two different Hafiz. Captain Jalil, I don't know what happened to them in the future. Where did they go? Where did they end up? Are they still alive or not? এই দুজন লোকের কথা জানা দুটো থেকে we need to know the history about them. ওদের পরে ওদের আর কোনো ট্রেস আমি পাইনি বাংলাদেশের মিলিটারি আর্কাইভে। রাইট। তো যাই হোক, প্রথম কিলিংটা ঘটলো 7 তারিখ সকালবেলা। এর আগ পর্যন্ত কিন্তু একমাত্র জেল হত্যা ছিল, মানে মিলিটারির ভিতরে কিন্তু আর কোনো কিলিং হয় নাই 7 তারিখের সকালের আগে। হ্যাঁ, তো তারপরে যাই হোক, যখন জিয়া কর্নেল তাহের দেখলেন যে জিয়া তার কথা মতো চলতেছেন না, হ্যাঁ, তাকে ক্যান্টনমেন্টের বাইরে উনি বের করতে পারলেন না, তো উনি কিছুই হলো না, তো তখন উনি কি করলেন, ওই দিন সন্ধ্যা থেকে this is where মানে কর্নেল তাহের played his most deadly, মানে started playing the most the deadliest game. উনি তখন ওনার গণবাহিনীর বা তাদের বিপ্লবী সৈনিক যারা যে অফিসার সিপাহী জনতা ভাই ভাই, অফিসারদের রক্ত চাই, এইরকম একটা স্লোগান দিয়ে he unleashed them। এবং তারা তখন একদম নির্বিচারে গিয়ে তারা যেখানে অফিসার পাচ্ছে, কারণ বাই দিস টাইম অফিসাররা বুঝতে পারছিলেন, they could sense, অনেক অফিসারই ক্যান্টনমেন্ট থেকে তখন পালিয়ে গেছেন, অনেকে র‍্যাঙ্ক খুলে ফেলেছেন, র‍্যাঙ্ক খুলে মানে তারা যেন সৈনিক তারা যেন চিনতে না পারে। তখন কি হলো, তারা একদম সব অফিসারদেরকে যে যেখানে পারতেছে তারা মেরে ফেলতেছে। ওই লেফটেন্যান্ট আনোয়ার বলে একজন অফিসার ঢাকার বাইরে ছিলেন, উনি আমাদের ন্যাশনাল হকি টিমের প্লেয়ার ছিলেন, উনি হকি খেলার জন্য ন্যাশনাল টিমের হয়ে হকি খেলার জন্য ঢাকায় আসছিলেন, তাকে মেরে ফেলা হলো। অর্ডিন্যান্স মেসে 3 জন অফিসার ছিলেন, তাদেরকে তো মেরে ফেলা হলো। মেরে ফেলার আগে সৈনিকরা ওই যে এটা খুবই মানে ন্যাক্কারজনক একটা ঘটনা যে ওই রাস্তায় থুতু ফেলে তাদেরকে ওইটা মানে তাদেরকে মানে they forced these 3 men to lick, তারপর তাদেরকে মেরে ফেলা হলো। আমি যখন আর্মিতে ছিলাম, আমার একজন সিও ছিলেন কর্নেল আজিম, তার বাবা কর্নেল আনোয়ারুল আজিম, মেজর আনোয়ারুল আজিম, উনি একজন ছিলেন সম্ভবত ডেন্টিস্ট ছিলেন। একজন তখন তো সব সৈনিকরা অস্ত্র নিয়ে ঘুরে, তো অস্ত্র নিয়ে তার কাছে গেছে। উনি একটা কাজে, আমি ভুল বলছি, উনি এয়ারপোর্টে, উনি যখন একটা কাজে চিটাগং যাচ্ছিলেন এয়ারপোর্ট, উনাকে চিটাগং ওখানে এয়ারপোর্টে তাকে মেরে ফেলা হলো। আরেকজন ডেন্টিস্ট ছিলেন, আমার এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে নামটা খেয়াল পড়ছে না, তার কাছে অস্ত্র নিয়ে গিয়ে দাঁতের চিকিৎসা করার জন্য। উনি এরকম বলল যে তোমরা তো ওই অফিসার মারতেছো, আবার আমি অফিসার, আমার কাছেই তো আসছো দাঁতের চিকিৎসার জন্য। তাকে ওখানে মেরে ফেলা হলো। দুজন ভদ্রমহিলাকে একজন লেডি ডক্টর ছিলেন সিএমএইচ এর, তাকে মেরে ফেলা হলো। আর মুক্তিযুদ্ধে আমাদের 8 নম্বর সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর ওয়াইফ মিসেস আবু ওসমান চৌধুরী, তাকেও মেরে ফেলা হলো। এরকম অনেক। এই আবু ওসমান চৌধুরী আওয়ামী লীগের নেতা, সে এখনো আওয়ামী লীগ, ওনার ফ্যামিলি আওয়ামী লীগ করেন, কিন্তু তার ওয়াইফকে তাহেরের সৈন্যরা মেরেছে। সেই জিনিসগুলা উই নিড টু মানে একটা বলছে, মানে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড, আমাদের কতটা বেশি। কর্নেল সাইফুল হুদার মেয়ে যা করছে, সামান্য ফর some benefit from government, but these are true. কর্নেল নুরুজ্জামানের ওয়াইফকে তাহেরের সৈন্যরা মেরেছে ওই সময়তে। হ্যাঁ, তো যাই হোক, এগুলা শেষ করে তারপরে তো মানে ওই দিন রাত্রেবেলা প্রচন্ড এগুলা খুনাখুনি হচ্ছে। অফিসাররা এখন এইরকম একটা পরিস্থিতিতে, আমি সেই সময়কার প্রত্যক্ষদর্শীদের থেকে যে একমাত্র জিয়া, উনি খালি তখন র‍্যাঙ্ক পরে, উনি তখন পর্যন্ত উনি সব জায়গায় ক্যান্টনমেন্টে ঘুরে বেড়াচ্ছেন যে না, তোমরা সবাই শান্ত হও, অস্ত্র জমা করো, তোমরা সবাই ফেরত আসো। উনি সব জায়গায় ঘুরে ঘুরে সবাইকে শান্ত করছেন, যে অফিসারদেরকে বলতেছেন যে মানে ইফ ইউ রান অ্যাওয়ে ইউ উইল বি হান্টেড ডাউন, সো বি আ ম্যান, তোমরা তোমাদের কমান্ড ইওর ম্যান। তো এই রকমের একটা পরিস্থিতিতে যখন হচ্ছে, Shafat, if I could cut in, and Rumi bhai. So আপনি Rumi bhai and Shafat, you mentioned একটুক্ষণ আগে যে তাহের propagated the anti-Indian slogan, যে মানে খালেদ মোশাররফ থাকলে পরে ইন্ডিয়া দেশ নিয়ে নিবে, এটা this was his মানে anti-Indian fear was his big propaganda weapon. আয়রনিক জিনিস হচ্ছে যে 7 নভেম্বরে যদি জিয়া মারা যেতেন, যেখানে দেখা যাচ্ছে যে অফিসারদেরকে মেরে ফেলছে, অফিসাররা বেসিক্যালি তাদের ইউনিফর্ম খুলে চলে যাচ্ছেন, ক্যান্টনমেন্টের টোটাল ব্রেকডাউন, সিনিয়র অফিসারস আর ডেড, এইরকম যদি বাংলাদেশ কন্টিনিউ করতো, 7 তারিখে যদি জিয়াউর রহমানও মারা যেত, অ্যান্ড অল দ্য পলিটিশিয়ানস আর ডেড, শেখ মুজিব ডেড, তাজউদ্দিন ডেড, খন্দকার মোশতাক ইজ ডিসক্রেডিটেড, কেউ নাই, বাংলাদেশে যদি কোনো একটা সময় আসলেই ইন্ডিয়ান ইনভেশন ওয়াজ ইমিনেন্ট,
and probably was actually তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতো যে আসলে ইন্ডিয়ান ইনভেশন ইজ অনলি থিং দ্যাট কুড সেভ বাংলাদেশ, এরকম একটা টোটাল ব্রেকডাউন। দিস ইজ বেসিক্যালি হোয়াট জিয়াউর রহমান সেভড বাংলাদেশ ফ্রম। কন্টিনিউ। আচ্ছা, তো এরপরে যেটা হলো যে তখন কিন্তু জিয়া বারবার উনি তখন এই যে সুবেদার আনিস তাকে বললেন যে ঠিক আছে আপনি সমস্ত আর্মির যত ইউনিট আছে সব ইউনিট থেকে সৈনিকদেরকে 3 জন করে সৈনিক প্রতিনিধি ডাকেন, আমি সবার সাথে কথা বলবো। ওখানে কথা বললেন, ওখানেও দেখা যাচ্ছে সৈনিকরা খুব উত্তেজিত, চিৎকার চেঁচামেচি করছে। উনি তখন মানে জিয়া যখন মানে যাকে যেভাবে ঠান্ডা করা দরকার অফিসারদের সাথে খুব স্ট্রিক্টলি বলছে যে না, ইউ কাম ব্যাক টু মানে কমান্ড ইউর ট্রুপস। সৈনিকরা যখন এগুলো করছে উনি উনার বেল্ট খুলে উনি ছুড়ে ফেলে দিলেন যে ভাই এরকম করলে আমি থাকবো না, আমি আর্মি কমান্ড করবো না। তখন আবার সৈনিকদের ভিতর থেকে এবং যে সুবেদার আনিস আবার কয়েকজন মিলে জিয়াকে ধরে বেঁধে নিয়ে আসে যে না স্যার আপনি এখান থেকে যাবেন না, আপনি থাকেন আমাদের সাথে। ওইখানে সৈনিকরা অস্ত্র নিয়ে আসছে, ওই অস্ত্র দেখা গেল অ্যাক্সিডেন্টাল ফায়ারে নিজের গুলিতেই একজন সৈনিক মারা গেল। তখন জিয়া বলছে যে ইউ সি দিস ইজ হোয়াট হ্যাপেন্স, যখন তোমরা আনরুলি হয়ে গেলে দিস ইজ হোয়াট হ্যাপেন্স। এইভাবে তখন আস্তে আস্তে উনি তখন বললেন যে ঠিক আছে তোমাদের কি কি দাবি দেওয়া আছে বলো আমাকে, আমি শুনবো তোমাদের কথা। তো তারা তখন বিভিন্ন রকমের এই যে 12 দফা না একটা দাবি তারা ইয়ে করলো, এবং ওখানে কিছু খুব অযৌক্তিক কিছু দাবিও ছিল। হ্যাঁ, যে কোনো অফিসার মানে এবং ওই দাবিগুলো সবগুলো ইয়ে করা হলে ভাই আর্মিতে মানে আর্মি বলে কিছু থাকে না। হ্যাঁ, যে কোনো অফিসার সুবেদারের উপর কোনো অফিসার থাকবে না। তারপরে ধরেন তখন আবার ওই যে আর্মি তো তখন বিভক্ত, মুক্তিযোদ্ধা আর পাকিস্তান প্রত্যাগত এরকম একটা বিভক্তি তখন। তো যারা পাকিস্তান প্রত্যাগত এদেরকে এই বিপ্লবীরা নিজের দলে টানার জন্য তারা কি করলো, এদের যে 18 মাসের বকেয়া বেতন, তারা যে পাকিস্তানে যে বন্দী ছিল ওই 18 মাসের বকেয়া বেতন তাদেরকে আদায় করে দিত। এইরকম একটা ক্লজ তারা এই 12 দফার ভিতরে অ্যাড করলো। মেইন কারণ ছিল এরা যেন তাদের সাথে জয়েন এরকম খুব। তো জিয়া বললেন যে ঠিক আছে আমি সব শুনবো তোমাদের কথা। যেমন তারা একটা বললো যে ওই যে মেজর জলিল, তারপরে যে আসম আব্দুর রব এদেরকে মুক্তি দিতে হবে। এক কথায় জিয়া বললেন যে ঠিক আছে। এবং 8 তারিখে কিন্তু আসলেই 8ই নভেম্বর তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। এবং ওনারা জেল থেকে বের হয়ে আবার জিয়ার এগেইনস্টে ওনারা ইয়া করা শুরু করলেন, আবার প্ল্যানিং করা শুরু। হ্যাঁ, এবং তখন এই যে অফিসার এর আগ পর্যন্ত কিন্তু কর্নেল তাহেরের সাথে জিয়ার সম্পর্কটা মোটামুটি ঠিক ছিল। কিন্তু যখনই 7 তারিখে উনি এতগুলো অফিসারকে উনি মেরে ফেললেন উনার মানে প্ররোচনায়, এই সময় থেকে আস্তে আস্তে জিয়ার সাথে কর্নেল তাহেরের দূরত্বটা তৈরি হতে থাকে এবং 12 তারিখ থেকে একেবারেই উনাদের সম্পর্ক আর থাকে না। এবার at that point কর্নেল তাহের went into hiding, তার ভাইরা সবাই পালাই গেল সেই সময়, বা on that day they went into hiding, whole Tahir leadership at that জায়গাতে জিয়া দৌড়াদৌড়ি করতেছেন যে না তোমরা আসো, তোমরা অস্ত্র জমা দাও, আমরা আমাদের আর্মির রেগুলার অ্যাক্টিভিটি শুরু করি। কিন্তু জাসদের যারা এই কর্নেল তাহের এবং জাসদের নেতৃবৃন্দ যারা ওনারা বারবার বলে দিচ্ছেন যে না তোমরা 12 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তোমরা অস্ত্র জমা করবে না। তারা তো জাসদের ওনারা যেহেতু সমাজতন্ত্রী, ওনারা আবার আকবরায় শ্রেণী সংগ্রামের ডাক দিচ্ছিলেন ওইরকম একটা টাইম। হ্যাঁ, এই যখন একটা পরিস্থিতি বাই দিস টাইম তখন কিন্তু 23 তারিখে এবং 24 তারিখে আসম আব্দুর রব, মেজর জলিল এন্ড এই দুজন 23 তারিখে আর 24 তারিখে কর্নেল তাহের আবার তাদেরকে অ্যারেস্ট করা হলো। মানে 23 তারিখে ওই দুজনকে যে 8 তারিখে ছাড়া হয়েছিল ওনারা যেহেতু আবারও বের হয়ে এগুলো কাজ শুরু করছেন, তো 23 তারিখে এই দুজনকে আবার অ্যারেস্ট করা হয় আর 24 নভেম্বর কর্নেল তাহেরকে অ্যারেস্ট করা হয়। এবং এখানেই কিন্তু থেমে গেল না ঘটনা। 26 ঠিক 2 দিন পরে 26 তারিখে কর্নেল তাহেরের যে ছোট ভাই আনোয়ার হোসেন, এই যে ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগরের ভিসি ছিলেন, আনোয়ার হোসেনের পরিকল্পনায় ওনারা একটা কি করলেন, ঢাকায় যে ধানমন্ডিতে তখন ইন্ডিয়ান হাই কমিশন ছিল, হাই কমিশনার ছিলেন সমর সেন। ওনারা কিডন্যাপ একটা অপহরণ করার একটা মিশন ওনারা চালাইলেন এবং সেখানে অপহরণ করতে গিয়ে টোটাল 6 জনের একটা গ্রুপ ছিল। 6 জনের মধ্যে 4 জনই যে হাই কমিশনার যে বডিগার্ডদের গুলিতে 4 জনই ওখানে নিহত, এবং নিহতদের মধ্যে একজন আবার কর্নেল তাহেরেরই আরেক ভাই বাহার, উনি আবার মুক্তিযুদ্ধের বীর প্রতীক কিন্তু, এবং বাকি 2 জন উইন্ডেড অবস্থায় দে ওয়ার ক্যাপচার্ড। তো এত কিছু ঘটে যাওয়ার পরে আস্তে আস্তে যখন সবকিছু কিন্তু ঠান্ডা হয়েছে, এত সহজে কিন্তু ঠান্ডা হয় নাই। তারপরে কি হলো, এত কিছুর পরে মোটামুটি যখন সবকিছু ঠান্ডা, তখন আর্মিতে হলো যে তখন আমাদের যে এজি অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন দি দেন ব্রিগেডিয়ার মইনুল হোসেন চৌধুরী, বীর বিক্রম মুক্তিযোদ্ধা, খুবই রিনাউন্ড একজন মুক্তিযোদ্ধা, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন পরবর্তীতে। উনি তখন একবার যখন ওই যে সব সিনিয়র অফিসারদের কনফারেন্স হচ্ছে ওখানে এই পয়েন্টটা উত্থাপন করলেন, এবং জিয়া ইনিশিয়ালি ওয়াজ নট দ্যাট কিন অন ডুইং ইট, বাট উনি অ্যাজ এন এজি, আর্মির ডিসিপ্লিন কিন্তু এজি ম্যাটার, উনি তখন ইনসিস্ট করলেন যে না এই যে অফিসার এটার বিচার করতে হবে।
কর্নেল তাহেরের বিচার করতে হবে। এবং তখন মিলিটারি স্পেশাল ট্রাইব্যুনাল করা হলো এবং এই ট্রাইব্যুনাল নিয়েও কিন্তু খুব এটা নিয়ে যেমন এটা নিয়ে অনেক রকমের সমালোচনা আছে। এখানে কিন্তু ধরেন টোটাল কত ৩৩ জন আসামি ছিল এই ট্রাইব্যুনালে। ৩৩ জনের ভিতরে ১৬ জন ছিলেন মানে মিলিটারি আর বাকিরা ছিলেন সিভিল। এখানে যেমন ছিলেন সরকার পক্ষের ৩ জন হচ্ছে গিয়ে প্রসিকিউটর ছিলেন আর আসামি পক্ষে টোটাল ১৬ জন লয়ার এখানে এটাতে ইনভলভ ছিলেন। এবং তারপরে করা হলো ২১শে জুন এটা শুরু হইলো আর এটা গিয়ে শেষ হলো ১৭ জুলাই। ১৭ জুলাইতে প্রথমে ৩ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। এই ৩ জন ছিলেন কর্নেল তাহের, মেজর জলিল আর কর্নেল তাহেরের একজন যে ভাই ফ্লাইট সার্জন এয়ারফোর্সের সৈনিক ফ্লাইট সার্জন আবু ইউসুফ। তো পরবর্তীতে এই ২ জনের আবু ইউসুফ এন্ড জলিলের তাকে কমিউট করে যাবজ্জীবন কারাদণ্ডে কনভার্ট করা হলো। শুধু একমাত্র কর্নেল তাহেরের একজনের শুধু মৃত্যুদণ্ড বহাল ছিল। এবং এই যে বাকি যাদেরকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হলো এবং এরা সবাই কিন্তু ইনক্লুডিং মেজর জলিল সবাই জিয়ার জীবদ্দশাতেই ওনারা জেল থেকে বের হয়ে গিয়েছে। জিয়া কাউকেই বেশি দিন রাখেন নাই। একমাত্র কর্নেল তাহের কারণ উনার ব্যাপারে যেটা ছিল তখন একটা সিনিয়র ৪৭ জন অফিসারের একটা কনফারেন্স হয়েছে এবং এটা সেই ওনার জিয়ার কাছের লোকজন সবাই যেটা বলে যে দিস ওয়াজ প্রবাবলি দ্য টাফেস্ট দ্য মোস্ট ডিফিকাল্ট ডিসিশন জিয়া হি হ্যাজ এভার হ্যাড টু টেক ডিউরিং হিজ এন্টায়ার প্রেসিডেন্সি এন্ড সব পুরো ওনার যে যতদিন উনি ক্ষমতায় ছিলেন দ্যাট ওয়াজ হিজ মোস্ট ডিফিকাল্ট ডিসিশন। যে কারণ ট্রাইব্যুনাল বলছে যে তাকে তার মৃত্যুদণ্ড হবে, উনি মার্সি প্লি করতে রাজি ছিলেন না প্রেসিডেন্টের। না, উনি সম্ভবত উনি মার্সি প্লি করেন নাই, ওনার ওয়াইফ ওনার পক্ষে তাকে মার্সি প্লি করেছিলেন যেটা রাষ্ট্রপতি সায়েম নাকচ করে দিয়েছিলেন। কিন্তু তখনও কিন্তু ডিসিশনটা ছিল না যেটা কি এক্সিকিউট আমরা করা হবে কি হবে না। ওনার যে ওনাকে যে ট্রাইব্যুনাল থেকে যে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে ৪৭ জন অফিসার উইথ কনসিডারেবল কনভিকশন সবাই বললেন যে না, এইটা যদি এক্সিকিউট না করা হয় দিস উড লিভ কর্নেল তাহের অ্যাজ এ লিভিং মার্টার এবং আলটিমেটলি যেটা হবে এটা বারবার আর্মির ডিসিপ্লিনকে এটা মানে পুরো আর্ম ফোর্সেস এর ডিসিপ্লিনকে এটা আন্ডারমাইন করতে থাকবে। উই হ্যাভ টু ডু ইট। হ্যাঁ, সেখানে আমি তো বলি হ্যাঁ সিনিয়র অফিসার কিন্তু দে থ্রেটেন্ড জিয়া যে হ্যাঁ তাহলে আমরা এটা সত্যিটা। আচ্ছা রুমি ভাই, আমরা এই তো যে ওই ১ সময় ঘন্টা ২৫ মিনিটে, তো এখন এটা আর কতক্ষণ কন্টিনিউ করবে না? আমরা আর ৫ মিনিট পরে শেষ করে দিই। আর ৫ মিনিট হ্যাঁ শেষ করে দিই। হ্যাঁ, আর তো আমরা অলমোস্ট ডান। আমরা এই যে তখন যা হলো যে ওই সময় এইটা মার্কাস ফান্ডা একটা বই, এই আমেরিকান প্রফেসর, হি ইজ একাডেমিক, তার বই আছে বাংলাদেশ দ্য ফার্স্ট ডিকেড। সেখানে হি ক্লিয়ারলি রোড উইথ গুড সোর্সেস যে দরবার হলো, প্রত্যেকটা আর্মি অফিসার জিয়া দরবার কল করলেন এবং এভরি সিঙ্গল অফিসার ইনসিস্টেড যে তাহেরের ডেথ সেন্টেন্স যাতে কমিউট করা না হয়, ওটা যাতে মাফ করা না হয়। এবং এটা জিয়া ওয়াজ আন্ডার সিগনিফিকেন্ট প্রেশার to punish Tahir maximum because it was for the sake of army's tool. But he was everyone else. উইথ যেই ক্রাইম করেছে ইনু বা জলিলেরা, একটা হাজার সৈন্যকে ইয়ে করেছে, অফিসে মেরেছে, দে আর দ্য কমপ্লিসিট, বাট সবাইকে মাফ করেছেন ইনু টেনুকে। দে অল এই ক্রাইম গুলা অন্য কোনো দেশে অন্য কোনো আর্মিতে হলে এটা মৃত্যুদণ্ড ওয়াজ দ্য স্ট্যান্ডার্ড পানিশমেন্ট। কিন্তু ওই সময়টাতে তাহের ছাড়া বাকি সবাইকে, তাহেরের ভাইটাই সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। সুতরাং ইট ওয়াজ এ ভেরি লিনিয়েন্ট, জিয়া রহমান ওয়াজ ভেরি লিনিয়েন্ট ইন পানিশিং দোজ ক্রাইমস। এই জিনিসগুলো উই নিড টু নো যে ক্রাইম জন্য ওদেরকে ট্রাইব্যুনাল করা হয়েছিল, এই যে they directly ordered killing of officers. তাহের একা না তো, বাকিরা ছিল তো, সবাই মাফ হয়ে গিয়েছে। এবং every single officer was pressuring Zia Rahman to make sure Tahir is punished. Otherwise, they are saying we cannot control this military, we cannot keep the military intact, we cannot control our soldiers. এই কথাগুলা আমাদের বারবার বলতে হবে to counter the জঘন্য মিথ্যা প্রোপাগান্ডা তাহের এবং আওয়ামী লীগের বর্তমান যে এভিল কনসোর্টিয়াম যা করে, জিয়ার বিরুদ্ধে করে, তাহেরের ভাইরা করে, সেগুলোর বিরুদ্ধে আমাদের উই নিড টু এস্টাবলিশ দ্য ট্রুথ। ওরা মিথ্যা বলে যাচ্ছে গত 3 দশক ধরে, আমাদেরকে এই সত্যটা এস্টাবলিশ করতে হবে
তাহেরের মৃত্যুদণ্ড কি প্রেক্ষিতে এবং কি কারণে হয়েছিল। তাহের যা করেছে এই অপরাধে পৃথিবীর কোনো দেশে মৃত্যুদণ্ডের কমে আর কোনো শাস্তি হতে পারে না। ব্যাক টু ইউ সাফায়াত। এখানে আরেকটা জিনিস কি দেখেন আপনি, জিয়া তার এগেনস্টে এর আগেও যে প্রথমে 3rd নভেম্বরের যে কুটা হলো, ওখানেও কিন্তু যারা ওখানে কিন্তু কারো এগেনস্টে উনি কোনো ম্যাসিভ কোনো ডিসিশন উনি নেন নাই। অ্যাট বেস্ট হয়তো ডিসমিসাল, আর্মি থেকে ডিসমিসাল ছাড়া, যে কারণ সাফায়াত জামিল বা কারণ সাফায়াত জামিলের গ্রুপে যারা ছিলেন 3rd নভেম্বরে যে তাকে যখন রিমুভ করা হয়েছিল, তাকে যে হাউস অ্যারেস্ট করা হয়েছিল, আপনি কিন্তু অ্যাট বেস্ট আর্মি থেকে রিটায়ারমেন্ট ছাড়া কিন্তু মানে বড় ধরনের কোনো পানিশমেন্টই, মানে কোন রকমের কোন ডেথ মানে, কারণ এটা তো ইট ওয়াজ মানে মিউটিনি, এটা তো আর্মিতে তো এটা মিউটিনি। মিউটিনির আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার মিলিটারি ল সেকশন 31, মানে মিউটিনি এন্ড ইনসাবঅর্ডিনেশনের এটা তো মানে এটা তো ইট ক্যারিজ ডেথ পেনাল্টি, দেওয়া হয় নাই। ইভেন 7 নভেম্বরের এই ঘটনা তো এতগুলো অফিসারকে মেরে ফেলা হলো, দুজন লেডিকে মেরে ফেলা, এত কিছুর পরেও জাস্ট অনলি একজন ছাড়া বাকি সবারটাকে কমিউট করে দেওয়া হয়েছে, এবং তাও কমিউট করে যাদের জেল হয়েছে সেই জেলেও কেউ উনাদের ফুল টার্ম উনারা থাকেন নাই। জিয়া জীবদ্দশাতেই had everyone released। এই জাস্ট কম্পেয়ার করো, বিডিআর যে ম্যাসাকার হলো সেখানে 580 জন সৈন্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিডিআর এর ঘটনার কারণে। 580 and that soldiers is not counting all these so-called heart attacks. হার্ট অ্যাটাক, হ্যাঁ, যাদেরকে প্লাস মৃত্যুদণ্ড হয়েছে তারা তো তাও অ্যাটলিস্ট কিছু একটা বিচার হয়েছে, so-called heart attack যেগুলি হয়েছিল চুক্তি ছাড়াই। তো এই হচ্ছে গিয়ে আমাদের, আমি যদি বলি একটা ইন এ নাটশেল 7 নভেম্বরের, এখন এটা মানে ইট কুড টেক আওয়ার্স, ডেজ, এটা নিয়ে আমরা যদি কথা বলতে থাকি, মানে প্রত্যেকটা নিটিগ্রিটি এক এক দিনের এক একটা মানে এক একটা ঘন্টা আমি অনেক সময় নিয়ে আমি প্রায় 14-15টা রেফারেন্স আমি ক্রস চেক করে আমি একটা টোটাল টাইমলাইন, আমি মানে দিস ইজ দি টাইমলাইন আই কুড মেক। একটা কথা বলতে হবে আমাদের, উই নিড টু গিভ দ্য ক্রেডিট ওয়ার ইট ইজ ডিউ। এই যে ওই দিনগুলোতে জিয়া রহমান যে বিভিন্ন আর্মি ইউনিটে গেলেন, অ্যাংরি সৈন্যদের সামনে গেলেন, নিজের জীবনের এই যে রিস্ক নিয়ে, পুরা পুরা মানে অস্ত্র হাতিয়ার ক্যারি করা, লাইভ বুলেট সহ সৈন্যদের সামনে গিয়ে হি নেগোশিয়েটেড উইথ দেম এভরি ইউনিটে গিয়ে যখন জিয়া রহমানের সঙ্গে ছিলেন কর্নেল আমিন এবং সেই এনসিও আনিস, এই দুজন ছিলেন, তার দুজনে ছিলেন। এই দুজন লোককে উই নিড টু রিমেম্বার অ্যাজ এ হিরো অফ আওয়ার কান্ট্রি। আমরা তার কথা জানি না, উই ফরগেট অ্যাবাউট দেম। অবশ্যই, কারণ আমি মানে কর্নেল আমিনের ছেলে এবং মেয়ে, ওনাদের দুজনের সাথে আমার প্রায় কথা হয়। আমরা এই ঘটনাগুলো উনি আমাকে যখন বলছিলেন যে তাদের বাবার মুখ থেকে শোনা যে একদম ছায়ার মতো, এবং এইরকম এক একটা পরিস্থিতি যে সৈনিকরা অস্ত্র অ্যামুনিশন নিয়ে ঘুরছে, যাকে ইচ্ছা তারা সামনে পেয়েছে, তারা মেরে ফেলছে, ওইরকম একটা পরিস্থিতিতে এদেরকে সামনে ডেকে এদেরকে বসায় জিয়া একদম সামনে গিয়ে কথা বলছেন, মানে এই সাহসটা আমি জানি না আজকালকের দিনের আমাদের কয়জনের এই সাহস হবে। জিয়া হ্যাড দ্যাট কারেজ। এই 15 আগস্টে কয়েকজন মেজরের সামনে আমাদের শফিউল্লাহ, রকি বাহিনী, এরা কেউ একটা কথা বলতে পারেনি, সাহস পায়নি। জিয়া রহমান দেখিয়েছেন যে হোয়াট ইজ কারেজ। উনি দেখিয়েছেন 25শে মার্চ দেখিয়েছেন, 26শে মার্চ দেখিয়েছেন, আবার দেখিয়েছেন 7 নভেম্বর থেকে 10 নভেম্বর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই নোটে আমরা শেষ করব। হ্যাঁ সাফায়েত, এখন আমরা শেষ করে দেই আজকে। লাস্ট আমি শুধু একটা কথাই বলে দিই মির্জা ভাই, এটাই হয়তো ইন্ডিকেশন যে আমাদের স্বাধীনতার পরে প্রথমেই যদি সিনিয়রিটিটাকে মেনটেন করে, যেখানে জিয়ার চিফ হওয়ার কথা ছিল, হয়তো যদি উনাকেই যদি চিফ অ্যাপয়েন্ট করা হতো, হয়তো পরবর্তী অনেকগুলো ট্র্যাজেডি আমাদের দেখা লাগতো না। কারণ ওইরকম যুদ্ধ শেষ করা, যুদ্ধ স্বাধীন করা একটা আর্মির যে মেন্টালিটি, সৈনিক অফিসারদের যে মানসিকতা, ওইরকম মানসিকতার সৈনিক অফিসারদেরকে কমান্ড করার জন্য যে কমান্ড এন্ড কন্ট্রোল বা যে রকমের স্ট্রিক্ট অ্যাপ্রোচ বা যে ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার হয়, প্রবাবলি ইট ওয়াজ জিয়া, এবং জিয়া হিমসেলফ হি শোড ইট। উনি 7 নভেম্বরে উনি তো সেটা দেখাইলেন যে কিভাবে কন্ট্রোলটা করতে হয়, হাউ টু গেইন কন্ট্রোল ব্যাক, এটা তো উনি দেখিয়ে দিলেন। একটা কথা যে স্বাধীনতার মানে ঘোষণার পরের যে পলিটিক্যাল ইয়েটা, সো আইল জাস্ট গো ব্যাক টু দ্যাট থিং अगेन, যে 27শে মার্চ, 15ই আগস্ট
Zia showed that he was willing and his first choice was always to defer to a political government, to a সিভিলিয়ান constitutional গভর্নমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, civilian government. It is only when the civilian government, civilian leadership, politicians continued to fail, and Zia was the last man standing, literally the last man standing, that he assumed power. Right now, he was always willing to work under a political civilian government. So this is, I hope you will come back to this, Rumi Bhai, because this is the একটা কথা, point. মার্শাল ল, জিয়াউর রহমান নেভার ইম্পোজ মার্শাল ল ইন বাংলাদেশ। 15 আগস্টে মার্শাল ল ইম্পোজ করা হয় বাই খন্দকার মুস্তাক, এবং জিয়াউর রহমান হি রিমুভ দ্য মার্শাল ল, হি ডিডন্ট ইম্পোজ মার্শাল ল ইন বাংলাদেশ। আর আরেকটা ফ্যাক্ট, ছোট ফ্যাক্ট, এটা বলা দরকার, জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা, মেজর হায়দার, যখন তারা মারা গেলেন, তখন জিয়াউর রহমান ফুল আর্মি ডিটেল পাঠিয়ে ওদের বডি কালেক্ট করে একদম সম্পূর্ণ সামরিক সম্মানের সাথে ওদের গান, পুরো একদম স্যালুট দিয়ে, গান স্যালুট দিয়ে ওদেরকে, দে গিভ দেম ফুল স্টেট ফিউনারাল দিয়ে, দে ব্যারিড দেম উইথ ইন দ্য ওন এরিয়াস উইথ আর্মি হেলিকপ্টার। জিয়াউর রহমান করেছে, এবং হি গেভ দেয়ার ফ্যামিলিজ উইডো, ইচ ওয়ান অফ দেম 2 হাউসেস ইন ঢাকা। খালেদ মোশাররফ, হুদা এবং হায়দার। এটা আমার একটু ডিফারেন্ট ওপিনিয়ন আছে, কারণ আমার যতদূর জানি যে বেসিক্যালি মিসেস হুদা হি আস্কড ফর ইট, কিন্তু আসলে ওইরকম পরিস্থিতিতে তাদের স্টেট ফিউনারাল দেয়াটা আমার মনে হয় তখন জিয়া করতে পারেন নাই। এটা আমাকে এই যে আমাকে বলেছিল, ক্যাপ্টেন বলেছে যে দে ডিড টু মাই ব্রাদার, যে দেখো এটা বলেছে, ক্যাপ্টেন বলেছে দে অলসো হি গেভ দেম হাউস ইন ঢাকা। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা মনে হয় আমাদের আজকের এটা এখানেই আমরা এই পর্যন্ত রাখতে পারি। উই হ্যাভ টু কন্টিনিউ অ্যানাদার ডে। আর মির্জা ভাই, আর কি মানে কোনো কিছু আছে? না, আমরা ওয়ে ওভার দ্য টাইম, আমরা 15 মিনিটের কথা বলছি, এখন প্রায় 1 ঘন্টা 15-30 মিনিট হয়ে গেছে। আজকে এখানে শেষ, আমরা মানে শেষ। এখানেই টপিকে থাকলে, অথবা আগে মানে এই যে সেশনটা আমি দেখলাম, এটা আমার মনে হয় যে একটা খুব সেপারেট একটা মানে করা উচিত, যে নট রিলেটেড টু জিয়া বাট অনলি 7 নভেম্বর। তো জিয়া, ইমতিয়াজ একটা করতে পারেন, আপনি চিন্তা করে দেখতে পারেন, আই লিভ ইট টু ইউ। সেটা হচ্ছে যে এটা রেকর্ড করে, এডিট করে এটা নভেম্বরে পোস্ট করতে পারেন। There is no reason. হ্যাঁ, এটা ওইটা করলেই বেটার। I felt যে excellent job, and I think that this is, দেখেন মানে পাবলিক বেশি পড়ে না, কোন দেশেই পড়ে না, এখনো পড়ে না, রাইট? সো আপনি এটা নিয়ে লিখছেন, সাফায়াত, রুমি ভাই লিখছে, আমি লিখছি, বাট ভিডিওটা অনেক বেশি মানুষ দেখবে। ব্যাপার হচ্ছে নাও আমাদের I have a nothing as onerous as সাফায়াত, but still দেখা হবে। হ্যাঁ।